বেবি প্লিজ চাচা ছাড়ুন না। একটু আগে বললে না আমায় খেয়ে ফেলতে ইচ্ছে করছে, আমার না এখন তোমার স্ট্রবেরির মতো খেতে মন চাচ্ছে। আরশি সিদ্ধার্থের কথা শুনে অটোমেটিকলি হার্টবিট বেড়ে গিয়েছে। সিদ্ধার্থের হার্টবিটও ক্লিয়ারলি শুনতে পাচ্ছে আরশি। কি যে বিব্রতকর একটা অবস্থা। আরশি না পারছে ছুটতে আর না পারছে এভাবে থাকতে। সিদ্ধার্থের দিকে ধীরে ধীরে তাকাতেই আরশির শরীরে শীতল রক্তস্রোত বয়ে গেল। সিদ্ধার্থ পলকহীনভাবে তাকিয়ে আছে আরশির দিকে, চোখগুলো কেমন যেন ছোট ছোট হয়ে আছে। আরশি এই প্রথম খেয়াল করলো সিদ্ধার্থের চোখের মনি হালকা পেস্ট কালার। ছাড়ুন। মন চাচ্ছে না, আদর করতে মন চাচ্ছে। আমি ওনাকে ধাক্কা দিলাম, এতে উনি কিছুটা পিছিয়ে গেলেন। কতবার বলবো আমি শুধু সিদ্ধার্থকেই ভালোবাসি। আমি হাসলাম আরশির কথায়, তারপর বেডে গিয়ে বসলাম, পাগুলো মেঝেতে ঝুলিয়ে। আমি যদি বলি তুমি ভালোবাসো না সিদ্ধার্থকে, আমি আরশির দিকে তাকিয়ে বললাম আপনি বলার কে? আমি আপনার কথা কেন শুনবো? আমি তো জানি আমি ভালোবাসি কিনা, সো আপনাকে আমার সিদ্ধার্থকে নিয়ে কথা বলতে হবে না। সিদ্ধার্থের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। জানো, যতই সবার সামনে স্ট্রং থাকার চেষ্টা করি না কেন, কোনো দিন শেষে আমি ক্লান্ত হই না। আমার ইচ্ছে করে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে, ইচ্ছে করে প্রিয়তমার বুকে মাথা রেখে সব ক্লান্তিগুলো ঝেড়ে ফেলতে। বাট আমার প্রিয়তমা তো আমাকে চিনতেই পারলো না এখনো। সে আমাকে ভালোবেসে আমার কাছ থেকে পালাতে চাই ক্ষণে ক্ষণে। সিদ্ধার্থ রুম থেকে বেরিয়ে চলে গেল, আর আরশি রোবটের মতো দাঁড়িয়ে আছে এখনো, শুধু চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আরশি দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। এই লোকটা আমার মাথা নষ্ট করে ছাড়বে, তাতে আমার কোনো ডাউট নেই। পাগল হয়ে যাচ্ছি আমি, জাস্ট পাগল হয়ে যাচ্ছি। কেমন দোটানায় ভুগছি আমি। উফ, আমার মন প্রাণ জানে আমি সিদ্ধার্থকে ভালোবাসি, অথচ ওনার চোখের পানি আটকে আসা ওনার সেই কথাগুলো শুনে পাগলের মতো লাগছে আমার। উনি কেন এসব বললো? কে ওনাকে চিনতে পারছে না? আমি উফ। আরশি মাথা দুই হাত দিয়ে চেপে ধরল। কিছুক্ষণ ওভাবেই থম ধরে বসে থেকে ওখানেই সেন্সলেস হয়ে গেল। আমি রুমে ফিরে এসে দেখি আরশি পাখি সেন্সলেস। আমি দৌড়ে ওর কাছে যাই, ওকে কোলে নিয়ে বেডে শুইয়ে দিই। জান পাখি, এই জান পাখি, কি হলো তোমার? আমার কারণেই তুমি সিক হয়ে পড়লে। শিট, কেন যে আমি ওসব বলতে গেলাম। সিদ্ধার্থ দেয়ালে একটা ঘুষিয়ে দিল। তারপর ডক্টরকে ফোন দিলে ডক্টর এসে আরশিকে দেখে যায় আর কিছু ঔষধ লিখে দিয়ে যায়। তারপর ডক্টর চলে যায়। অনেকক্ষণ পর আরশির সেন্স ফিরে। আরশি পিটপিট করে সিদ্ধার্থের দিকে তাকায়। তোমার সেন্স ফিরেছে জান? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি কেন মাথায় এত প্রেশার নিলে? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো বলো তো? সিদ্ধার্থ আরশিকে উঠিয়ে ওষুধ খাইয়ে দেয়, তারপর আবার শুয়ে দেয়। আরশি মুচকি হেসে সিদ্ধার্থের হাতটা ওর হাতের মুঠোয় নিল। তারপর সিদ্ধার্থের হাতটা আরশির মাথায় নিচে রেখে আরশি কাত হয়ে সিদ্ধার্থের হাতের উপর শুয়ে পড়ল। আমি আরশির কাজ দেখে অবাকে চরম পর্যায়ে। ও কি পাগল হয়ে গেল নাকি? আমি আরশির দিকে তাকালাম। আরশি জান। আমি আবারও মুচকি হাসলাম। আপনি যদি আমার ভালোবাসার মানুষ হয়ে থাকেন তাহলে একটাই কথা বলছি, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আরশি, তুমি ঠিক আছো তো? তুমি কি জানো তুমি কি বলছো? আমি এবার উঠে বসলাম। জানি কি বলছি, আর অনেক কিছুই জানি। এটাও জানি আপনি আমায় কিভাবে ধোঁকা দিতে যাচ্ছিলেন, শুধু আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। মানে এসব কি বলছো? তুমি পাগল হয়ে গিয়েছো? না, হয়নি। আমি সব জেনে ফেলেছি, সব আপনার ফোনের মেসেজ আমি নিজের চোখে দেখেছি। এত বড় একটা প্ল্যান করেছেন আপনি, অথচ একটা বারও ভাবলেন না কারোর ইমোশন নিয়ে খেলাটা কতটা পাপ। আরশি চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। জান পাখি, তুমি আমায় ভুল বুঝছো। তুমি যা ভাবছো তা না কিন্তু। তাহলে কি বলুন, এটাকে মিথ্যে যে আপনি প্ল্যান করেননি আমার সামনে নিজেকে সিদ্ধার্থ বলে উপস্থিত করতে? আমি নিজে আপনার ফোনে দেখেছি, রাজ না কি যেন নাম, তাকে আপনি বলেছেন। আজই আপনি আমাকে বলবেন আপনি সিদ্ধার্থ। এসব কি মিথ্যে? বলেছি কারণ আমি সত্যিই সিদ্ধার্থ। শোনা, তোমার সিদ্ধার্থ আমি। প্লিজ আমায় দূরে সরিয়ে দিও না। তুমিও একটু আগে বললে আমি ভালোবাসো। প্লিজ আরশি পাখি। বলেছি, আর এটাও বলেছি যে আপনি যদি আমার ভালোবাসার মানুষ হয়ে থাকেন তাহলে ভালোবাসি, কিন্তু আপনি তো আমার সিদ্ধার্থ নন, ধোঁকাবাজ আপনি। আরশি কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে লিভিং রুমে গিয়ে সোফায় বসে পড়লো কুশনটা বুকে জড়িয়ে, আর সাথে তো ফ্রি কান্না আছেই। তার মানে এসব কিছু রাজের প্ল্যান? ছাড়বো না তোকে রাজ, জাহান্নাম বানিয়ে দেবো তোর জীবনটাকে। সিদ্ধার্থের এসব ভাবনার মাঝেই ফোনের কথা মনে পড়ে যায় তার।
আরশি কিভাবে আমার ফোন পেল, আর ওই মেসেজই বা কিভাবে পেল? সিদ্রাত সাথে সাথে ফোনটা নিয়ে দেখে রাজের মিসড কল আরও 1 ঘন্টা আগে। তারপর মেসেঞ্জার অন করে, যেটা প্রায় 2 ঘন্টা আগে রাজের সাথে চ্যাট করেছে, যদিও রাজে আগে মেসেজ দিয়েছে। আরশিকে নিয়ে যত স্বপ্নই দেখো না কেন, কোনো লাভ নেই। সেসব তোকে ভাবতে হবে না, আমার জিনিস আমি ভালো করে বুঝে নিতে পারি। তুই তোর চিন্তা কর, একবার শুধু আমি আরশি পাখির মনে প্রবেশ করি, তারপর তোকে বের করতে আমার সেকেন্ড লাগবে, জাস্ট সেকেন্ড। বাট আরশি তো সিদ্ধার্থকে ভালোবাসে। আমি আজই বলবো আমিও সিদ্ধার্থ, তুই কিছুই করতে পারবি না। নকল সিদ্ধার্থ। লাস্টের মেসেজটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেল। ওপরে চ্যাটগুলো ওর সাথে হয়েছিল প্রায় 3 ঘন্টা আগে, কিন্তু নকল সিদ্ধার্থ মেসেজটাও 1 ঘন্টা আগে দিয়েছে। তার মানে ইচ্ছা করেই ফোন দিয়েছে মেসেঞ্জারে, যেন আরশি এটা দেখে আমার ভুল বোঝে। শিট, না, আগে দেখতে হবে আরশি পাখি কোথায়। আমার জায়গাটার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। সিদ্রাত সাথে সাথে লিভিং রুমে চলে আসে। এসে দেখে আরশি কুশনটা বুকে জড়িয়ে কাঁদছে। এতে সিদ্রাতের মনটাও হু হু করে উঠল। সিদ্রাত ধীরে ধীরে আরশির দিকে এগিয়ে যায়। তারপর সোফায় আরশির পাশে বসে মাথাটা নিচু করে রাখে। আরশি কান্নায় এতটাই বিজি যে সিদ্রাতের উপস্থিতিও টের পায়নি। সিদ্ধার্থ, কোথায় আপনি? আমাকে কষ্ট দিতে আপনার অনেক ভালো লাগে, তাই না? যত ইচ্ছা কষ্ট দিন, একদিন হুট করে দূর আকাশে হারিয়ে যাব, তখন খুশি হয়েন। আজ আপনি আমার পাশে থাকলে আমার এতটা কষ্ট পেতে হতো না। কেন ফিরে আসছেন না আমার কাছে সিদ্ধার্থ? কেন? আরশি এসব বলেই ঢুকরে কেঁদে ওঠে। সিদ্রাতের চোখ থেকেও 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সিদ্রাত উঠে যায় সেখান থেকে। এতে আরশি সিদ্রাতের দিকে তাকায় মুখ তুলে। সিদ্রাত হন হন করে চলে যায়। অসভ্য একটা, একবারও সরি বললো না। সিদ্রাত ছাদে গিয়ে বসে আছে। মেঘলা দিন, সারাদিন হালকা বৃষ্টি হয়েছিল, যার কারণে ঠান্ডা বাতাস বইছে। বাতাসে সিদ্রাতের সিল্কি চুলগুলো হালকা নড়ছে। আমি তোমায় কষ্ট দিতে চাইনি জান পাখি, তুমি কেন ভুল বুঝলে আমায়? জানো তোমার কষ্টে আমার কতটা কষ্ট হয়? সত্যি ভেবেছিলাম আজ তোমায় বলেই দেবো আমি তোমার সিদ্ধার্থ, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল দেখো না। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে সিদ্রাত পেছনে তাকায়। আর সেই ছলছল চোখে তাকিয়ে আছে। তুমি এখানে কেন, কোনো প্রবলেম? এমনি একটা অচেনা জায়গা, তারপর আবার আপনি আমার রুমে একা রেখে চলে এসেছেন। আমায় বাসায় দিয়ে আসুন, আপনি একটা বদমাশ। আমি উঠে দাঁড়িয়ে আরশির হাত ধরলাম। একটা জিনিস আমার বড্ড ভাবাচ্ছে, এত কিছু পর তো আরশির উচিত আমার সাথে কথা বলাই বন্ধ করে দেওয়া, অথচ নিজে এসে আমায় এসব বলছে। তাহলে ওর মনে একটু হলেও আমার জন্য কিছু তৈরি হচ্ছে। সিদ্রাতের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। সিদ্রাত আরশিকে নিয়ে রুমে চলে আসলো। ঘুমিয়ে পড়ো তুমি, আজ অনেক ধকল গিয়েছে। আচ্ছা, আমায় এখানে কেন এনেছেন? বাসায় যাব কবে? জানি না। সিদ্রাত এটা বলেই পাশের রুমে চলে গেল। আর আরশি একটা ভেংচি কাটলো। শুধুই কি আর অসভ্য বলি, সজারু একটা। আমায় যে এটা কোথায় নিয়ে এসছে ভাল লাগে না। আর আমারও যে কি হলো, আমি কেন ওনার সাথে কথা না বলে থাকতে পারি না? কেন কষ্ট হয় ওনার কষ্টে? আরশি এসব ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে বাড়ি দেয়। আরশি বেড়ে ঘুমিয়ে আছে। সকাল হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। সিদ্রাত আরশিকে ডাকতে এসে দেখে আরশি কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। জামাটা পেটের উপর থেকে কিছুটা সরে গিয়েছে। সিদ্রাত আরশির পাশে বসে পেটের উপর আলতো করে চুমু এঁকে দেয়। তারপর জামাটা আবার ঠিক করে দেয়। জান পাখি ওঠো, আর কত ঘুমোবে? এতক্ষণ ঘুমানো কিন্তু ঠিক না। আর একটু প্লিজ। আর একটুও না, এক্ষুনি ওঠো। তুমি কি জানো বেশি বেশি ঘুমিয়ে তুমি গুলুমুলু হয়ে যাচ্ছ? আল্লাহ কি ঘুম! ওয়েট, তোমার ঘুম দাঁড়ানো কোনো ব্যাপারই না। আমি ওর কানের কাছে মুখ নিয়ে গেলাম। ভালো হয়েছে ও ঘুমোচ্ছে। যেই ঘুম আজ মনে হয় না 2 ঘন্টার আগে উঠবে। এই সুযোগে আমি অনেক কিছুই করতে পারবো। আমি আরশিকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম। সিদ্রাত কথাটা বলতে না বলতেই আরশি লাফ দিয়ে ওঠে। এতে সিদ্রাত হেসে দেয়। ঘুম তাহলে গেল? আপনি একটা বজ্জাত। নো প্রবলেম বেবি। আমি একদম বেবি বলবেন না। কে আপনার বেবি? আপাতত তুমি। আর যখন তোমায় আদর দিয়ে ভরিয়ে দেবো তখন আবার আরো 2-4টা নতুন আসবে। ওনার কথা শুনে আমি লজ্জায় চোখ নামিয়ে ফেললাম। মরে যেতে ইচ্ছে করছে। এতটা নির্লজ্জ মানুষও হয়? আপনি এত নির্লজ্জ কেন? শুধু নির্লজ্জ না, লুচ্চও বটে। আরশি কথাটা বলেই দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আর সিদ্রাত আরশির কাছ থেকে হেসে উঠল। আমার লজ্জা লাজুক লটারি। সিদ্রাত রুম থেকে চলে যেতেই আরশি বের হলো ওয়াশরুম থেকে। অসভ্য লোক একটা।
আমায় যে কোথায় আটকে রেখেছে কে জানে, না জিজ্ঞেস করতে হবে। আরশি ফ্রেশ হয়ে লিভিং রুমে যায়, গিয়ে দেখে সিদ্রাত সোফায় হেলান দিয়ে মোবাইল চালাচ্ছে। একটা পায়ের উপর আরেকটা পা উঠানো, এক হাত পকেটে প্যান্টের, আরেক হাত দিয়ে মোবাইলে কি যেন চালাচ্ছে। ক্রাশ খাওয়ার মতো লোক। আরশি চোখ অন্যদিকে ঘুরিয়ে জোরে একটা শ্বাস নিল, তারপর সিদ্রাতের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি কি এখানে আমায় আজীবন আটকে রাখবেন? আমি জানিও না এটা কোন জায়গা, আমায় এখানে কেন এনেছেন? ভালোবাসতে। ধুর, আপনার সাথে কথা বলেই ফাউল। আচ্ছা শোনেন না, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আর সেটা এমন ডাকে যেন আমার হার্টের সেন্টারে গিয়ে লাগলো। এখনো যেন একটা কথাই শুনতে পাচ্ছি। আচ্ছা শুনুন না, আমি আরশির দিকে তাকালাম। জান, আমারও ক্ষুধা পেয়েছে। তো কি খাবো? কিছু তো খেতে দিন। কিছুই নেই, রাঁধতে হবে। কি? কে রাঁধবে? আর কখন রাঁধবে? আর কখন খাবো? আমি ক্ষুধায় মরে যাব। তুমি তো রান্না পারোই, আমি জানি। কিছু একটা রেঁধে দাও না, দুজনেরই তো ক্ষুধা লেগেছে অনেক। ধুর, আপনি আমি ইচ্ছে করে না খাইয়ে রেখেছেন। আরশি এটা বলেই সিদ্রাতের পাশে বসে পড়ে আর বাচ্চাদের মতো কেঁদে দেয়। হেই, কাঁদছো কেন? আচ্ছা বেশ থাক, রাঁধতে হবে না, আমি খাবার অর্ডার করে দিচ্ছি। সিদ্রাত এটা বলেই আরশি চোখের পানি মুছে দেয়, তারপর কপালে চুমু এঁকে উঠে দাঁড়ায়। তখনই আরশি সিদ্রাতের হাত টেনে ধরে, এতে সিদ্রাত জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। অর্ডার করতে হবে না, আমি রাঁধতে পারবো, বাট আমি কাটাকাটি পারি না। আমি তখন ফান করেছি জান, তোমায় রাঁধতে হবে না, আমি অর্ডার করে দিচ্ছি। প্লিজ প্লিজ না, আমি রাঁধি না, কিচ্ছু হবে না। আপনি সবজি কাটতে পারেন না? আমি মুচকি হেসে আরশির হাতটা ধরে ওকে কিচেনে নিয়ে এলাম। এবার বলো, কি রাঁধতে চাও? ফ্রাইড রাইস করা যায়। ওকে, আমি সবজি কেটে দিই, তুমি মাংসটা ম্যারিনেট করে হালকা ভেজে নাও। আচ্ছা। আরশি আর সিদ্রাত পাশাপাশি দাঁড়িয়ে আছে। সিদ্রাত আরশির পাশেই দাঁড়িয়ে ক্যাপসিকাম, বরবটি, গাজর, পেঁয়াজ পাতা সব নাইফ দিয়ে কাটছে আর আরশি মাংসটা হালকা ভাজছে। রান্নার মাঝেও সিদ্রাত আরশিকে বিভিন্ন কাহিনী বলছে তার কলেজ লাইফের, যা শুনে আরশি হালকা হাসছে। এর মাঝেই সিদ্ধ করা পোলাও চালটা আরশি চুলোয় বসিয়ে দিয়ে সবজি, মাংস, স্ক্র্যামিং করা এগ, সস সব ফ্রাই প্যানে একে একে দিচ্ছে। আরশি সব মিক্স করতে গিয়ে আর পারে না, নাড়াতে গেলেই পড়ে যায়। তাই সিদ্রাত আরশির হাত ধরে নাড়াচ্ছে। এতে আরশি অবাক চোখে সিদ্রাতের দিকে তাকায়। আমার দিকে না তাকিয়ে ভালো করে শিখে রাখো কিভাবে নাড়াতে হয়। ওনার কথায় আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলি। এসব ভাবনার মাঝেই রান্না শেষ হয়ে যায়। সিদ্রাত দুটো প্লেট এনে খাবার সার্ভ করে। কমপ্লিট। ওনার হাসি দেখে আমিও হাসলাম। আচ্ছা, আমি প্লেটগুলো টেবিলে নিয়ে রাখছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। সিদ্রাত চলে যেতে নেয়, আবার কি ভেবে যেন আরশির কাছে এসে কানের কাছে মুখ নেয়। আজ দুজন যেভাবে রান্না করলাম আর তুমি যেভাবে আমায় সম্বোধন করছো, গড সোয়ার, আমার মনে হচ্ছে দুজন মিলে ছোটখাটো একটা সংসার করেই ফেললাম। আর সেই সিদ্রাতের কথাটা শুনেও শরীরটা কেমন যেন শিহরিত হয়ে উঠল। আশি সিদ্রাতের দিকে তাকাতেই সিদ্রাত চোখ টিপে উপরে চলে গেল। আশি তো লজ্জায় অনেকক্ষণ নিচের দিকে তাকিয়ে আছে। ইদানিং লজ্জাটাও বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। আশি প্লেটগুলো টেবিলে রেখে রুমে চলে গেল ফ্রেশ হতে। হাত মুখ ধুয়ে আবার টেবিলে এসে দেখে সিদ্রাত বসে আছে। আশি সিদ্রাতের থেকে দুটা চেয়ার পরে বসলো। আজ কোনো কারণ ছাড়াই কেমন যেন লজ্জা লাগছে আশি। আবার সিদ্রাতের উপস্থিতিতে এক ধরনের অস্থিরতাও তো আছেই। আমার সাথে অলওয়েজ এসব হয়, যা থেকে পালাতে চাই তাই আমার গলায় এসে ঝোলে। আর সে একটু দূরে বসায় আমার ভ্রু কুচকে এলো। ওকে আর কিছু না বলে আমি নিজে ওর পাশে গিয়ে বসে পড়লাম। ওর প্লেটের রাইসগুলোও আমার প্লেটে ঢেলে দিলাম। সিদ্রাতের এমন কাজে আশি তো পুরোই অবাক। এসব কি করছেন? আমি খাবো না। খাবোই তো, আমি কি বলেছি যে খাবো না? তাহলে আশি কথাটা বলার আগেই সিদ্রাত এক লোকমা ফ্রাইড রাইস আশির মুখে ভরে দিল। এতে আশি চোখ বড় বড় করে তাকালো। সিদ্রাত হাসলো আশির কাছ থেকে। এভাবেই খেতে হবে জান, আমি তোমায় খাইয়ে দেবো, অ্যান্ড তুমিও আমায়। আমার নিজের হাত আছে, আপনি আপনার হাত দিয়ে খান। ওকে, অ্যাজ ইউর উইশ, বাট আমায় যদি নিজের হাত দিয়ে খেতে হয় তাহলে আমি তোমাকেও খাবো। এমনি তো আটকানোর মতো তো কেউ নেই। ছি, এতটা নির্লজ্জই লোক! আল্লাহ, কি মুসিবতে ফেললে আমায়। আপনি আমার পেছনে কেন লেগে থাকেন বুঝি না। দেখে নিন, আমি আপনার থেকে রিভেঞ্জ নিব একদিন। কি রিভেঞ্জ জান? আমাকে কি তুমি খাবে নাকি? কি লাগাম ছাড়া কথা! আল্লাহ আমায় উঠায় নাও। একটা মেয়ের সাথে এসব কিভাবে বলে সজারুটা? নিজে না হয় নীলার্য মানলাম, বাট আমি তো আর ওনার মতো না। লজ্জায় মরে যেতে মন যাচ্ছে। একটা মানুষ একটা মেয়েকে এসব বলে কেমন লাগে।
যে এমন পরিস্থিতির শিকার হয় সেই বুঝবে। কি হলো জান পাখি? হ্যাঁ, কি ভাবছো? খাইয়ে দেবে নাকি আমি নিজে আমার যা যা মন চাই সব খাবো? হ্যাঁ, কুত্তার ডিম আপনি। তুমিও আবার জানুটা। আরশি ভেঙচি কেটে সিদ্ধাতের মুখের সামনে একটা লোকপা ধরল। আরশির কেমন যেন অস্থির লাগছে, আবার হাতও কাঁপছে। সিদ্ধাত হা করে খেয়ে নিল। আরশি মাথা নিচু করে সিদ্ধাতকে খাইয়ে দিতে লাগলো। বুকের ভেতর অটোমেটিক ধুকধুক আওয়াজ আমার বাড়ছে। এমন হচ্ছে কেন বুঝতে পারছি না। আরশি সিদ্ধাতের দিকে চোখ বড় বড় করে তাকালো। আপনাকে আমি শুধু শুধু অসভ্য বলি না, আমার আঙুলে কামড় দিলেন কেন? ট্রেনিং দিচ্ছি বেবি, বাসুরাতে তোমার ঘাড়ে গলায় আরো কত জায়গায় বাইট দেব, তাই এটা ট্রেলার ছিল। এত লজ্জা কি নেওয়া যায়? আমার পক্ষে পসিবল না। আরশি টেবিল থেকে উঠে পড়ল। ও দৌড়ে চলে যাবে, তখনই সিদ্ধাত পেছন থেকে আরশির হাত ধরে ফেলল। কোথায় যাচ্ছ? খাওয়া শেষ করো আগে। প্লিজ আমায় ছেড়ে দিন, আমার অনেক লজ্জা লাগছে। আমি মুচকি হেসে ওকে টেনে পিছন থেকে জড়িয়ে ধরলাম। লজ্জা পেলে না, তুমি অনেক কিউট লাগে। শুধু কিউট না, ওভার কিউট। আর একটু কম কিউট হলে কি হতো? হ্যাঁ, আমাদের কন্ট্রোল হয় না গো বউ। সিদ্ধাতের এমন শীতল কণ্ঠস্বর শুনে আরশি যেন জমে বরফ হয়ে গিয়েছে। সিদ্ধাতের বুকের সাথে আরশি পিঠ লাগিয়ে কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওর মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। কোনো বিরক্ত বা রাগ লাগছে না, বাট ওর কেমন লাগছে বুঝতে পারছে না। শুধু বুঝতে পারছে আরশির হার্টবিট যেন ধীরে ধীরে বাড়ছে। কি ভাবো? জানো, আমার অনেক ইচ্ছা বিয়ের পরের দিন তুমি লাল চামদারি পরে ভেজা চুলের পানি ছেটাই, অথবা আমার কপালে চুমু এঁকে আমার ঘুম ভাঙাবে। আমাদের অনেকগুলো বেবি হবে, আমি আর তুমি বাবা মাম্মা হব। তুমি যে কবে আমায় বুঝবে আর আমার স্বপ্নগুলো পূরণ করবে। ছাড়ুন না। না ছাড়লে আমি সেন্স হারাবো। আমি ওকে ছেড়ে দিলাম। পাগলিটা দৌড়ে রুমে চলে গেল। এভাবেই তোমার মনে একটু একটু করে নিজের একটা প্রতিচ্ছবি ফুটিয়ে তুলবো চান। আরশি রুমে এসে হাঁপাচ্ছে। আর একটু হলেই যেন ওর একটা হার্টবিট মিস হয়ে যেত। এটা কেমন অনুভূতি? আমার তো উচিত ছিল ওনাকে কড়া কিছু কথা শুনিয়ে দেয়া, অথচ আমি নিজেই কিনা বরফের মতো জমে গিয়েছিলাম। কিন্তু একটা কথা সত্যি, ওনার হাসিটা অনেক সুন্দর, সবসময় যেন ঠোঁটের কোণে হাসি লেগেই থাকে। আমি প্লেট নিয়ে আরশির রুমে এসে দেখি ও কি কি যেন ভাবছে, আর ওর গাল দুটো লাল হয়ে যাচ্ছে। বুঝতে বাকি রইল না ম্যাডাম এখন আমাকে নিয়েই ভাবছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। আমি তো খাইয়ে দিলে তা নিজে কি খাবে না নাকি? সিদ্ধাতের আওয়াজ পেয়ে আরশি সিদ্ধাতের দিকে তাকিয়ে আবারও লজ্জায় চোখ নামিয়ে ফেলল। আরশির সিদ্ধাতকে দেখলেই লজ্জা লাগে এখন। হ্যাঁ করো না মন পাখি। আরশি সিদ্ধাতের হাতে খেতেও লজ্জা লাগছে। আরশি চুপ করেই বসে থাকলো। ও কি করবে ভাবছে। এত ভেবে লাভ নেই, হ্যাঁ করো, না হলে কিন্তু। আরশি সাথে সাথে হা করে ফেলল। সিদ্ধাত আরশিকে খাইয়ে দিতে লাগলো। আরশি কখনো কারো হাতে খায় না। আরশি ওর আম্মুর থেকে শুনেছে ওর 5 বছর হওয়ার পর থেকেই নাকি নিজের হাতে খায়। এমনিতেও অন্য কারো হাতে খেতে আরশির ভালো লাগে না, বাট এই ফার্স্ট সিদ্ধাতের হাত থেকে খেতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। সিদ্ধাত আরশিকে খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে প্লেটগুলো কিচেনে রেখে আসে। বাসায় যাব কবে? এটা কোন জায়গা? এটা গুলশান। কি? এটা গুলশান? তার মানে আমাদের বাসায় যেতে 10 মিনিট লাগবে? আমার বাসায় দিয়ে আসুন না। আচ্ছা দিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। আজ বিকেলে রেডি থেকো, অ্যান্ড পড়াশোনা যেন কোনো অবহেলা না দেখি। ঠিক আছে। অ্যান্ড কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমায় ফোন দেবে। ইস, বলেই হলো নাকি আমি নাকি থেকে ফোন দিব? লজ্জায় হার্ট অ্যাটাক করবো আমি। আবার কি ভাবো? কিছু না। ওকে, এখন পড়তে বসো, আমি একটু বাইরে যাব। আমার বই খাতা তো বাসায়। মানে? আর সেই সিদ্ধাতের সাথে বাসার রুমে আসতেই ওর চোখ ছানা বড়া হয়ে গেল। এত বই কার? অফকোর্স তোমার। আপাতত পড়া স্টার্ট, আমি আসছি। সিদ্ধাত এটা বলে আরশিকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। উফ, ভালো লাগে না, এখন এসব পড়তে হবে। আরশি বিড়বিড় করে পড়তে বসে। বায়োলজিটা পড়ে প্রায় 2 ঘন্টা। তারপর কিছু চিত্র আঁকতে নেয়। আরশি প্রথমে কিডনির চিত্রটা আঁকে, তারপর ডিএনএ রেপ্লিকেশনেরটা আঁকে। সবগুলো না দেখেই আঁকে, এইটাই স্বাভাবিক, যেহেতু কিছুদিন পরে এক্সাম। হৃৎপিণ্ডেরটা আঁকতে গিয়ে আটকে যায়। ধ্যাত, ভুলে গিয়েছি এটা। দেখি এবার ট্রাই করি। আরশি একবার দেখে আঁকে, তারপর আবার না দেখে আঁকতে গেলেও পারছে না। ইরেজার দিয়ে মুছতে মুছতে খাতাই ওর শেষ।
ভালো লাগে না। আরশি এসব ভাবছিল আর পেন্সিল কামড়াচ্ছিল। তখনই সিদ্ধার্থ এসে আরশির বরাবর চেয়ারে বসে আর একটা শপিং ব্যাগ টেবিলের এক সাইডে রাখে। হুট করে আসায় আরশি ভয় পেয়ে যায়, সাথে সাথে বুকে 3 ফু দেয়। এভাবে কেউ হুট করে এসে বসে পড়ে নাকি? আমি হুট করে এসেছি? বাদ দাও, দেখি কি পড়ছো। আমি খাতাটা হাতে নিলাম। ভালো হয়েছে কিডনি আর অ্যাপ্লিকেশনটা, বাট রেড প্রিন্টারটা পারোনি কেন? হ্যাঁ, ভুলে গিয়েছি, অনেকদিন পর আঁকলাম তো। বুঝতে পেরেছি, ওকে আমি দেখিয়ে দিচ্ছি। সিদ্ধার্থ এটা বলেই 1 মিনিটের মধ্যেই হৃৎপিণ্ডটা এঁকে ফেলল। আরশি তো পুরাই অবাক। আপনি এত ভালো আঁকেন, কিভাবে সম্ভব? ছোট থেকে আঁকার প্রতি নেশা ছিল, আর যেটা নেশা মানুষ সেটাতে একটু এক্সপার্ট হয়। কিন্তু তাই বলে এত সুন্দর? তুমি আসলেই বোকা। ইউটিউবে দেখো, আমার চেয়ে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে। ধুর, আমি কাউকে দেখবো না, এখন তো শুধু আপনাকেই দেখবো। আরশি কথাটা বলেই জিহ্বায় কামড় দিল। এর না মানে? ইটস ওকে, তুমি আমায় দেখতেই পারো, আফটার অল তোমার ফিউচার বর। আগে হয়নি, আমার বর হলে শুধু সিদ্ধাতেই হবে। আই নো। আচ্ছা, আমি যদি তোমার সিদ্ধার্থ হই, প্রবলেমটা কি? হতেই তো পারি, তাই না? সিদ্ধার্থের এমন কথা শোনার জন্য আরশি একদমই প্রস্তুত ছিল না। সিদ্ধার্থের দিকে তাকালো আরশি। আপনি কি সত্যি সিদ্ধার্থ? আমি আরশির কথায় মুচকি হেসে টেবিলে রাখা ব্যাগ থেকে কিছু পেপারস তোর হাতে দিই। আরশি কাঁপা কাঁপা হাতে পেপারসগুলো বের করতেই দেখলো এগুলো এডুকেশনাল সার্টিফিকেট, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে 2011 সালে সিদ্ধার্থ এসএসসি দিয়েছে, 2013-তে এইচএসসি, দুটোতেই গোল্ডেন A+, 2017-তে অনার্স আর 2018-তে মাস্টার্স। সাবজেক্ট ছিল ম্যাথ। দুটোতেই সিদ্ধার্থ মার্কস 90%-এর উপরে, মানে হাইয়েস্ট মার্কস। উনি এত ব্রিলিয়েন্ট, ভার্সিটি লাইফে 90%-এর ওপরে পাওয়া তো অনেক হার্ড। তুই আমার গ্রেড পয়েন্ট না দেখে আসল জিনিসটা দেখো। কি দেখতে দিলাম আর কি দেখছে? আসল জিনিস আবার কি? নেমটা দেখো। আরশি আবারও উপরের পেপারসটায় তাকাতেই ও সারা শরীরে কেমন যেন একটা কারেন্ট বয়ে গেল। কারেন্ট না বলে ঝাটকা বললে মেবি ভালো হবে। আরশি কি সঠিক দেখছে নাকি ভুল বুঝতে পারছে না। হাত পা ভীষণভাবে কাঁপছে ওর। আরশি অশ্রুসিক্ত নয়নে সিদ্ধার্থের দিকে তাকালো। এটা কি সত্যি? জান, এটাই সত্যি। আমি তোমার সিদ্ধার্থ, সিদ্ধার্থ আজওয়াদ সিনান। আরশি এত বড় একটা শখ কেন জানি নিতে পারছে না। আশেপাশে সব কেমন যেন ঘুরছে। আর সেই সিদ্ধার্থের হাত ধরে ফেললো। ওর মনে হচ্ছে ও পড়ে যাবে। আরশি আমার দিকে তাকাতেই বুঝলাম ওর হয়তো খারাপ লাগছে। আমি ওকে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। জান পাখি, আর ইউ অলরাইট? আরশি কোনো উত্তর দিল না। সিদ্ধার্থ তাকিয়ে দেখলো আরশি সেন্সলেস হয়ে গিয়েছে। আরশি ধীরে ধীরে চোখ খুলতেই দেখলো ওর সামনে ওর আম্মু আর আব্বু চিন্তিত হয়ে বসে আছে, আরও বেডে শুয়ে আছে। আম্মু, তোমরা এখানে? তোর সেন্স ফিরলে তাহলে? আমরা অনেক টেনশনে ছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। এখন কেমন লাগছে? ভালো। তোমরা কখন আসলে? কিসব বলছিস? আমরা আবার কোথায় আসবো বা যাবো? আমরা তো নিজেদের বাসায়। সেন্সলেস হয়ে কি তুই সবকিছু ভুলে গেলি নাকি? তুই আজ পুরোটা দিন ধরে সেন্সলেস। কি বলছো এসব? আমি আমাদের বাসায়, আর এখন কয়টা বাজে? বিকেল 4টা বাজে, আর তুই আমাদের বাসায়। তোমরা কি শুরু করলে? আরশির আম্মু, তুমি তো ঠিক, তুমি রেস্ট নাও, আমরা যাই। কিন্তু কোনো কিন্তু না, শুয়ে থাক, আমি খাবার নিয়ে আসছি। আরশির আব্বু আম্মু চলে গেল। আমি উঠে বসলাম, কাঁদতে মন যাচ্ছে। আমি নাকি আমাদের বাসায়, তাহলে উনি কোথায়? উনি কি দিয়ে গিয়েছে আমায়? কিন্তু কেন? আমি সেন্সলেস বলে এখানে দিয়ে যাবে? আমার সেন্স ফেরা পর্যন্ত আমার সাথে থাকলে কি হতো? আর বাসায় নিয়ে এসছে ঠিক আছে, কিন্তু চলে গেল কেন? বড্ড অভিমান হচ্ছে। সেন্সলেস হওয়ার আর টাইম পেলাম না। উফ, ওনার সামনেই আর যাব না। এটাই ওনার ভালোবাসার নমুনা। এতদিনও কষ্ট দিয়ে এসছে, আর এখন সব কিছু জানিয়ে আবারও কষ্ট দিচ্ছে। একটা বার আমার সাথে দেখা করলে কি হতো? আরশির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ঠোঁট কামড়ে কান্না আটকে রেখেছে ও। হাত দিয়ে চোখটা ভালো করে মুছে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল মন খারাপ করে। মুখটা একদম মেঘলা আকাশের মতো কালো হয়ে আছে। আরশি, উঠে বস, আমি খাইয়ে দিই তোকে। লাগবে না, তুমি খাবার রেখে যাও, আমি খেয়ে নিব। এমনি অসুস্থ তোর শরীর, আমি জানি। এগুলো এইভাবে রেখে গেলে একটু পরে সে দেখবো এইভাবেই আছে, কিছুই খাবে না। তাড়াতাড়ি উঠে বস।
আরশির আম্মু কথাটা বলে আরশির রিডিং টেবিল থেকে চেয়ারটা টান দিয়ে বসলো। উফ আম্মু, তুমিও না? এখন আমি ওদিকে তাকালেই তো দেখে ফেলবে যে এতক্ষণ কান্না করেছি। আল্লাহ প্লিজ হেল্প মি। আরশির এসব ভাবনার মাঝেই আরশির আম্মু হাত টান দিয়ে উঠিয়ে বসালো আরশিকে। এতে আরশি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, তাই মাথা নিচু করে ফেলে। কি এত ভাবিস? হা কর তো দেখি। আরশির আম্মু লোকমা বানিয়ে আরশির দিকে তাকিয়েই ভ্রু কুঁচকে ফেলল। কান্না করছিস তুই? আরশি মাথাটা হালকা উঁচু করে ওর আম্মুর দিকে তাকালো, নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। উফ, কোথায় কান্না করবো? আরশির আম্মু মুচকি হাসলো, তারপর আরশির মুখে এক লোকমা ভাত পুরে দিল। আরশির আম্মু খাইয়ে দিতে লাগলো আর আরশিও চুপটি করে খাচ্ছে। শোন, আমাদের জীবনে অনেক কিছুই ঘটে, সবকিছু আমাদের মনের মতন নাই হতে পারে, আর এটাই কমন। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবি, আল্লাহ যা ভালো মনে করেন তাই হয় আমাদের সাথে। আল্লাহ কখনো তার বান্দাদের সাথে খারাপ কিছু করে না। আমাদের দৃষ্টিতে মনে হতে পারে এটা খারাপ হয়েছে, কিন্তু পরবর্তীতে বোঝা যায় যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আরশির আম্মু এসব বলছে আর আরশি চুপ করে শুনছে। ওর অস্বস্তিও লাগছে, কারণ আরশির আম্মু হয়তো একটু হলেও গেস করেছে যে আরশির কিছু একটা হয়েছে। এই যে এত কিছু বললাম কেন জানিস? কারণ আমি তোর মা, আর মায়েরা সন্তানের চোখ মুখ দেখলেই বুঝে যায় তার সন্তানের মন খারাপ নাকি ভালো। এখন বলে ফেলতো কি হয়েছে? না মানে আম্মু, এত ভয় পাওয়ার কি আছে? বাবা মায়ের সাথে কোনো কিছু শেয়ার করতে কখনো ভয় পাবে না। হয়তো প্রথমে তারা একটু বকবে, কিন্তু বেস্ট সাজেশনটাই দেবে সব সময়। বাবা মা কখনোই চায় না তার সন্তানের খারাপ হোক। যারা বাবা মায়ের সাথে সব শেয়ার করে তারা কখনো পথভ্রষ্ট হয় না। আরশি এবার ওর আম্মুকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। আম্মুর কথাগুলোতেও যেন অমৃত আছে, বুকের মাঝে যেন একটা পাথর জমেছিল। কান্না করে এখন হালকা লাগছে। আরশির আম্মু আরশিকে উঠিয়ে কপালে চুমু খেলো। আচ্ছা, এখন বলতে হবে না, কিন্তু স্ট্রেস নিবি না কোনো কিছু নিয়ে। আমরা যতদিন বেঁচে আছি ততদিন তোর কোনো কষ্ট নেই, সবকিছুতে সাপোর্ট পাবি। আচ্ছা, মোবাইল চালা, এখন মন ভালো হয়ে যাবে। আরশি ওর আম্মুর কথায় মুচকি হাসলো। আরশির আম্মু ওর মুখ মুছে দিয়ে চলে গেল। আসলে আম্মুদের কথা স্পর্শে আল্লাহ জাদু দিয়ে দিয়েছে, মনটা একদম শীতল হয়ে গেল। আরশি আর মোবাইল না ধরে একটা ওড়না শরীরে জড়িয়ে ছাদে চলে আসলো। রেলিং ধরে দূর দূরান্ত পর্যন্ত তাকিয়ে আছে আর সিদ্রাতের কথা ভাবছে। আরশির এখন কান্না পাচ্ছে না, তবু অভিমান হচ্ছে সিদ্রাতের উপর এইটা ভেবে যে আরশিকে এখানে রেখে গেল কেন, আর একটাবার দেখাও করলো না, ফোনও দিল না। খরুচ একটা। আরশি এসব ভাবছিল আর মুখটা ভাবনার তালে তালে ফোলাচ্ছে। আচ্ছা, উনি তো আমার সিদ্ধার্থ, মানে আমার ভালোবাসা। ইস, লজ্জা লাগছে। এই খারুস হ্যান্ডসাম লোকটাই কিনা আমার কল্পনার পুরুষ, আবার ওনার অস্তিত্ব আছে। ইস, এখন থেকে তো ওনার সামনে যেতে লজ্জা লাগবে। যতই হোক সে তো পুরুষ মানুষ। আল্লাহ, ওনার কথা ভেবে আমার এত লজ্জা লাগছে কেন? বারবার ওনার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। আমার হ্যান্ডসাম হাব্বি, আমার ফিউচার হাব্বি। আরশি লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সিদ্রাতের কথা ভাবছে আর ব্লাশিং হচ্ছে ক্ষণে ক্ষণে। মাগরিবের আজান দিলে আরশি রুমে এসে নামাজ পড়তে বসে। 11টা পর্যন্ত পড়ে। পড়ার মাঝে অবশ্য 40 মিনিট ডিনার আর এশার নামাজের জন্য ব্যয় করেছে। পড়া শেষ হলে মোবাইলটা নিয়ে বসে। সিদ্রাতের আইডিতে ঢুকে ওর পোস্টগুলোতে লাভ রিয়েক্ট দেয়। আচ্ছা, উনি তো নিশ্চয়ই দেখবে আমি অনলাইনে। আমি কি মেসেজ দিবে? সারাদিনও তো খোঁজ নেয়নি। আচ্ছা, উনি ঠিক আছে তো? একটা মেসেজ দিয়ে দেখি তো। আরশি মেসেঞ্জারে সিদ্রাতের আইডিতে ঢুকে মেসেজ টাইপ করেও ডিলিট করে দিল। লজ্জায় নয়, শুধু লজ্জা টুদি পাওয়ার ইনফিনিটি লাগছে ওর। এত লজ্জা থাকলে কিভাবে মেসেজ দিব আমি? কাবা কাবা হাতে আরশি অবশেষে মেসেজ সেন্ড করেই ফেলল। ভালো আছেন? মেসেজটা সেন্ড করতেই আরশির হার্টবিট বেড়ে গেল। সাথে সাথে ওয়াইফাই অফ করে বালিশে মুখ গুজে ফেলল। এখনো হার্ট বিট বিট করছে ওর। আজ আর ওয়াইফাই অন করবো না। আরশি এসব ভেবে ব্লাশিং হচ্ছিল, তখনই ফোনটা বেজে ওঠে। আরশি চমকে যায়। কাবা কাবা হাতে ফোনটা নিতেই দেখে একটা আননোন নাম্বার। এটা আবার কে? কোন স্যার? ফারহাদ তো না শিওর। ধুর, রিসিভ করি আগে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো?
আশি সিদ্রাতের কণ্ঠস্বর শুনে চমকে গেল। লজ্জায় ওর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। লজ্জায় যেখানে ওনার মেসেজের রিপ্লাই দিতে পারবো না, সেখানে কথা বলা ইম্পসিবল। জান পাখি কি ভাবছো? কথা বলছো না যে? আমার উপর রেগে আছো? তাহলে মিস করছো? নীলর্জ একটা। লজ্জাবতী লাজুক লতা রে, কাল দেখা হচ্ছে। আমি ফোনটা কেটে দিলাম। এত লজ্জা লাগে কেন? কাল দেখা হবে। ও নো, আল্লাহ ভাই উঠায় নাও। আর সে আবার ফেসবুক ওপেন করে। নিউজ ফিড ঘাটার সময় একটা কাপল কার্টুন পিক ওর সামনে আসে। পিকটা ওর অনেক ভালো লাগে, তাই ডাউনলোড করে নিজের আইডিতে পোস্ট দেয়। কেবল পিকচারটা অনেকটা এমন, একটা হিজাব পরা মেয়ের কপালে একটা ছেলে চুমু এঁকে দিচ্ছে। মেয়েটার চোখ দুটো বন্ধ আর ছেলেটার ঠোঁটের কোণে মুচকি হাসি। আর সেই পিকচারটা পোস্ট দিয়ে মোবাইলটা রেখে দেয়। তারপরে ঘুমিয়ে যায়। পরের দিন ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। তারপর ছাদে গিয়ে 40 থেকে 45 মিনিট হাঁটে। হাঁটা হলে আশি রুমে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মোবাইলটা নিয়ে বারান্দায় গিয়ে বসে। ভোরের স্নিগ্ধ বাতাসটা আসলেই মন কাড়া। আশির শরীরে বাতাসের স্পর্শে যেন একটা ভালো লাগা কাজ করছে। আশি একটা নোটিফিকেশন দেখে ওর চোখটা আটকে গেল। নীরা জাহান কমেন্টেড অন ইউর ফটো। আশির নোটিফিকেশনটা দেখে সাথে সাথে সেটা টাচ করে ভেতরে ঢুকে। কমেন্টটা পড়তেই ওর মাথা গরম হয়ে গেল। কমেন্টটা এরকম: ছি আরশি, তোর কথা আর কি বলবো। এতদিন জানতাম তুই জুবাইর স্যারের উপর জাস্ট ক্রাশড, আর কিছুই না। আর এখন তো দেখছি অন্য কিছু। স্যারকে নিয়ে তুই এসব ভাবিস? আশি মোবাইলটা ছুঁড়ে সোফায় ফেলে দেয়। এই মেয়েটা আমার লাইফটা একদম তেজপাতা বানিয়ে দিয়েছে। প্রথম থেকেই পেছনে পড়ে আছে। এত নিকৃষ্ট চিন্তা ভাবনা, ছি! আজ একটা জবাব দিতেই হবে। নীরার কমেন্টটা দেখার পর থেকেই আশির মন খারাপ হয়ে যায়। আশি সকালে কোনো রকম ব্রেকফাস্ট করে একটু আগেই বের হয়ে পড়ে বাসা থেকে। মাহিন স্যার 8:20 পড়ানো শুরু করবে। আশি 8টায় বের হয়ে বাসা থেকে ওখানে গিয়ে নীরার সাথে কথা বলবে বলে। আশি মাহিন স্যারের বাসায় আসতেই দেখে টেবিলে নীরা এক সাইডে বসে আছে আর আরেক সাইডে ফারহা। আশি ফারহার পাশে গিয়ে বসে নীরার দিকে তাকায়। নীরা, তোর সব কমেন্টস এর মানে কি? তুই কি জানিস তুই এসব কি বলেছিস? ওহ, তুই এসেছিস তাহলে। ফারহা, জানিস তোর বেস্টু তো এখন জুবাইর স্যারের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। ফারহা এতক্ষণ বইয়ের দিকে তাকিয়েছিল। নীরার কথা শুনে বিরক্তি নিয়ে নীরার দিকে একবার তাকিয়ে আবার বইয়ের পাতায় মনোনিবেশ করে। নীরা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি তোকে আরো আগেও বলেছি যে জুবাইর স্যারকে আমার জাস্ট ভালো লাগে, তাও আবার ওনার স্মার্ট বিহেভ আর ইসলামের প্রতি ওনার টান দেখে। আমি তোকে এটাও বলেছি যে এটা জাস্ট আমার মোহ, যেটা কিছুদিন পর এমনিতে চলে যাবে। তাও তুই এসব বলছিস, আর এবার তো তুই লিমিট ক্রস করে ফেলছিস। জাস্ট শাট আপ। তাহলে ওই পিকচারটা দিয়ে কি বুঝিয়েছিস? আমি বোকা নাকি? তুই ওই পিকচারে থাকা মেয়েটাকে নিজে আর ছেলেটাকে স্যার জাস্ট শাট আপ নীরা। অনেকক্ষণ টলারেট করেছি, তোর এসব ফাউল কথা আমি শুনতে চাচ্ছি না। সত্যি কথা একটু তিক্তই হয়। নীরা কথাটা বলে নিজের মতো পড়তে থাকে আগের দিনের পড়াগুলো, কেমিস্ট্রির। আর আরশি রাগে আর কষ্টে কেঁদে দেয়। ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারহা আরশির হাতে হাত রাখে। এতে আরশির অশ্রুসিক্ত নয়নে ফারহার দিকে তাকায়। ওর কথা কানে নিস না, আর কান্না থামা। স্যার কিন্তু বেডরুমে আছে, এক্ষুনি চলে আসবে। আরশি ফারহার কথায় চোখটা মুছে ফেললেও ভীষণ রাগ হচ্ছে। এই মেয়েটা কেন আমার পেছনে লেগে থাকে? আর আজ কত বাজে কমপ্লিমেন্ট করলো। জুবাইর স্যারকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু কখনো আমি ওনাকে নিয়ে উল্টাপাল্টা কিছু ভাবিনি। ইভেন এই ভালো লাগাটা ক্রাশের পর্যায়েও পড়ে না। ওনার বিহেভ আমার ভালো লাগে, জাস্ট এটুকুই। আমি যখন ভালো লাগার কথাটা নীরা আর ফারহাকে বলি, তখন ওরাই দুষ্টুমি করে ক্রাশ বলে, আমায় পচাতো। আর তখন তো নীরার সাথে আমাদের রিলেশন ভালো ছিল, কিন্তু যখন থেকে জানতে পেরেছি ও আমাদের ক্ষতি করতে চায়, তখন থেকে সব শেষ করে দিয়েছি। যাই হোক, আমি তো জানি আমার মনে সিদ্ধার্থ ছাড়া কেউ নেই। আরশি প্রাইভেটে পুরোটা সময় মন খারাপ করেছিল। মাইন স্যার কয়েকবার কারণ জিজ্ঞেস করলেও কিচ্ছু বলেনি। কেমিস্ট্রি পড়া শেষ হলে আশি জুবাইর স্যারের কাছে আর পড়তে যায় না। ফারহা অনেক জোর করার পরেও আশি আর ইংলিশ পড়তে যায়নি, বাসায় চলে আসে। রুমে এসে দরজা লাগিয়ে কেঁদে দেয়। অনেকক্ষণ কাঁদার পর নিজেই আবার কান্না থামিয়ে ফ্রেশ হয়ে দরজা খুলে সোফায় বসে থাকে মন খারাপ করে। তারপর কি যেন ভেবে আম্মুর রুমে যায়। আম্মু কি করো?
কিছু না, স্যার ফোন দিয়েছিল। তুই নাকি পড়তে চাসনি? আমি আর জুবাইর স্যারের কাছে পড়বো না। আর 1.5 মাসই তো, এরপর তো এমনিতেও পড়তাম না। এই 1.5 মাসও পড়বো না। কোনো প্রবলেম? না, আমি পড়বো না, এটাই শেষ কথা। আরশি রুমে এসে আবারও মন খারাপ করে বসে থাকে, শুধুমাত্র নীরার জন্য নিজের প্রিয় টিচারের পড়া বাদ দিয়েছে। আরশি হাঁটুতে মাথা গুজে বসেছিল, কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে তাকাতেই চমকে গেল। আপনি? আমি আরশির পাশে বসে ওর হাতটা আমার হাতের মুঠোয় নিলাম। বলেছিলাম না আজ দেখা হবেই, তাই চলে আসলাম। হাই রে, এই লোকটাকে হাসি দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আরশি চোখ নামিয়ে ফেলল, সাথে অস্থিরতাও শুরু হয়ে গিয়েছে ওর, লজ্জাও করছে ভীষণ। হাসির লাজুক ফেস দেখে সিদ্রাত হালকা হাসলো। এত লজ্জা কোথা থেকে আসে আপনার মিসেস সিদ্রাত? আপনি কি জানেন আপনার এই লজ্জা রাঙা রক্তিম মুখটা দেখলে মিস্টার সিদ্রাতের ইচ্ছার করে টুপ করে একটা কিস করে দিতে। আরশি সিদ্রাতের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। মিস্টার সিদ্ধার্থ রুচি হলে আমি কি করব? আমি আরশির নাক টেনে দিলাম। আমার কিউট জানটা, লাভ ইউ জান পাখি। দেখ, এখান থেকে পালাতে হবে, আরো কিছুক্ষণ থাকলে আমায় কেউ বাঁচাতে পারবে না। আগে আমার কথার রিপ্লাই দাও। কি 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 কথা? ওই যে বললাম যে লাভ ইউ। পারবো না কিছু বলতে, ছাড়ো না আমায়, কেঁদে নিব না হলে। আমি আরশির হাতটা ছেড়ে দিয়ে হো হো করে হেসে দিলাম। তুমি এত বাচ্চা কেন? কই একটু দুজন রোম্যান্স করবো, তা না উনি নাকি এখন কাঁদবে বাচ্চাদের মতো। বাই দ্য ওয়ে, আমাদের বেবি হলে আমি তোমাকেই সামলাবো নাকি বেবিরে, তা নিয়ে টেনশনে আছি। আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকালাম। আপনি আসলেই নির্লজ্জ। আরশি এটা বলেই রুম থেকে বেরিয়ে গেল দৌড়ে। কিচেনের সামনে গিয়ে ডাইনিং টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেতেই কিচেনের দিকে চোখ গেল আরশির। ও একটা চিৎকারে দিয়ে উঠল। আন্টি! আরশি দৌড়ে গিয়ে সিদ্রাতের আম্মুকে জড়িয়ে ধরল। উফ আন্টি, তোমায় এত তাড়াতাড়ি আবার দেখতে পারবো ভাবিনি। কখন এসছো তুমি? আরে ছাড় আমায়, ভয় পাইয়ে দিয়েছিলি। এভাবে কেউ চিৎকার করে? উফ সরি আন্টি। পাগলি মেয়ে, এত দ্বিধাগ্রস্ত হতে হবে না। আমরাও তোকে মিস করেছিলাম বলেই তো চলে আসলাম। তোর শরীরে কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, মোনাপু আসেনি? ও তো কলেজে, বিকেলে আসবে, চিন্তা করিস না। ও উফ, আম্মু তুমিও না? আচ্ছা যাচ্ছি। সোফায় বসে আরশির আম্মু আর সিদ্রাতের আম্মুর গল্প শুনছে। কিচেনটা ড্রয়িং রুমের পাশে হওয়ায় সবই শোনা যায়, প্লাস দেখাও যায়। আরশির আম্মু আর সিদ্রাতের আম্মু কিছু চিকেন ভেজিটেবল পাকোড়া ভেজে ওগুলো নিয়ে সোফায় এসে বসলো। আরশি খা। আরশি একটু দেখে। না আমি পারবো না। সিদ্রাতের আম্মু হেসে নিজেই ডাক দিল জোরে। সিদ্রাত মোবাইল চালাচ্ছিল বসে। ডাক শুনে ড্রয়িং রুমে এসে আরশির দিকে তাকিয়ে মুচকি হেসে সোফায় বসলো। আরশিও লাজুক চোখে একবার তাকিয়ে আবার পাকোড়া খাওয়ায় মন দিল। সিদ্রাত একটা পাকোড়া নিয়ে খেতে খেতে বলল, আম্মু কিছু বলবে? মামুনি অনেক টেস্ট হয়েছে, তুমি বানিয়েছো তাই না? আরশির আম্মু সিদ্রাতের মাথায় হালকা বাড়ি দিল। আগের অভ্যাস যায়নি তোর, খাওয়ার চেয়ে বেশি প্রশংসা। সিদ্রাতও হাসলো। আরশির আম্মু আর সিদ্রাতের আম্মু খাচ্ছে আর বিভিন্ন গল্পগুজব করছে। আরশি আর সিদ্রাত খাওয়ার মাঝে কয়েকবার আর চোখে একে অপরের দিকে তাকাতেই আরশি লজ্জা পেতে যায়, কারণ আরশি যতবার সিদ্রাতের দিকে তাকিয়েছে ততবারই চোখাচোখি হয়ে গিয়েছে দুজনের। কথায় কথায় সিদ্রাতের আম্মু বলল, একদিন আরশির হাতের রান্না খেতে হবে। আরশি খাওয়াবি তো? ইনশাল্লাহ আন্টি। আপা, ও রান্না করে খাওয়াবে আর তুমি খাবে? এই আশা বাদ দাও। এত প্রবলেম ওর, কি বলবো। ওর শরীরটা যেন আল্লাহ তৈরি করেছে রোগের জন্য। একটার পর একটা সমস্যা লেগেই থাকে। 2 মিনিট গরমে দাঁড়ালে হাঁচি দিতে দিতে নাজেহাল হয়ে যায়। 2 দিন গরুর মাংস খেলে সর্দি লেগে যায়। তাছাড়া প্রতি মাসে তো আছেই ডক্টরের কাছে যাওয়ার সিরিয়াল। ওর ফিউচার নিয়ে চিন্তা করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। এত প্রবলেম থাকলে কিভাবে সংসার করবে, দিন দুনিয়া কিভাবে কাটাবে মেয়ে আল্লাহ জানে। আম্মুর কথায় আমার মনটা খারাপ হয়ে গেল। আসলেই তো আমার শরীরে রোগের অভাব নেই। পিরিয়ডের প্রবলেম, অনেক ব্লিডিং হয়, প্রচুর ব্যথা তো আছেই, এটাও তো একটা প্রবলেম। আবার কোল্ড অ্যালার্জি। আমায় বিয়ে করলে ওনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। আহ রাবিয়া, চুপ কর তো। এগুলো কোনো প্রবলেমই না। আর আরশি হচ্ছে আমার মেয়ে,
তুই যেমন ওর মা তেমনি আমিও ওর মাই। আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে কি কামলা খাটাবো নাকি? বাসায় এত এত কাজের লোক, তাহলে কিসের জন্য? সিদ্রাতের আম্মুর কথা আশির মাথার উপর দিয়ে গেল। আম্মু বলল কি আর আন্টি বললোটা কি? আন্টি কি পাগল হয়ে গেল নাকি? আন্টি, আমি তোমার কথার আগামাতে কিছুই বুঝলাম না। বাচ্চাদের ছোট্ট মাথায় এত কিছু বুঝেও লাভ নেই। অনেকক্ষণ তো আড্ডা দিয়েছ, এখন পড়তে বসো, যাও। হাসি ভেঙচি গেটে উঠে গেল ওর রুমে, তারপর দরজা লক করে দিল। খালুসটা ইচ্ছে করে রুমে পাঠিয়েছে আমায়, নিজেও রুমে এসে অসভ্যতামি করার জন্য। উফ, আমি যেন বুঝি না। হ্যাঁ, এবার দেখবো কি করে আসি। আশি রুমে দরজা বন্ধ করে ফিজিক্স পড়তে লাগলো। আজ ভুলেও দরজা খুলবো না। কি না কি করে রুমে এসে। ইস, কেমন লুচু, লুচুটা গ্রেট। আশি এসব ভাবছে আর পড়ছে। পড়ছে বললে ভুল হবে, শুধু ভাবছে এই সিজরাতের কথা। এসব ভাবছে আর ব্লাশিং হচ্ছে। বেশ কিছুক্ষণ পর দরজায় নক পড়তে আশি কেঁপে ওঠে। চলে এসছে। উফ, এই লোকটা এমন কেন? বোঝে না কেন আমার কত লজ্জা লাগে ওনার এই লুচুগিরিকে। জান পাখি, দরজা খুলো। আমি নিজে থেকে খুলে আসলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম দরজার দিকে। কিছু বলবেন? খোলো। না, খুলবো না। আপনি অনেক লুচু। আমি মুচকি হাসলাম ওর কথা শুনে। ওকে খুলতে হবে না, এক্সট্রা চাবি তো আছেই, আমি নিয়ে আসছি। না, খুলছি। এইভাবে শোয়ার মানে কি? আমার জানের বেড, আমি শুয়েছি, তাহলে তোমার কি? এটা আমার বেড। আর তুমি আমার জান। সিদ্রাতের কথা শুনে অটোমেটিক আশির ঠোঁটের কোণে মুচকি হাসি চলে আসে। এখন হাসছো কেন? হ্যাঁ, এতক্ষণ তো ঠিকই অগ্নিমূর্তি ধারণ করেছিলে। আশি একটা ভেঙচি গেটে রিডিং টেবিলে বসে পড়লো। ফিজিক্স বইটা রেখে ইংলিশ বই খুলে একটা কম্পোজিশন পড়তে লাগলো। কিন্তু ও বুঝতে পারছে সিদ্রাত আশির দিকে তাকিয়ে আছে। ইস, কি যে অস্বস্তিকর একটা ব্যাপার। আশির ভাবনার মাঝেই সিদ্রাত হুট করে আশির সামনে এসে বসে পড়ে। আচমকা এমন হওয়ায় আশি কিছুটা ঘাবড়ে যায়। আপনি এমন কেন? আমায় পড়তে দিন না। পড়ছেই তো, আমি আবার কি করলাম? আপনি এভাবে তাকিয়ে থাকলে আমার পড়া হয় না। কেন? দেখ। আশি এটা বলেই চেয়ার থেকে উঠে চলে যেতে নেয়। সিদ্ধার্থ আশির হাত ধরে টেনে নিচের কোলে বসিয়ে দেয়। এত ফালাই ফালাই করো কেন? হ্যাঁ, আজ আমার বউ হলে আজই তো তোমার সব লজ্জা ভেঙে দিতাম। তো এত লজ্জা পেয়ে লাভ নেই জান। আশি রোবটের মতো বসে আছে। কি বলবে বা কি করবে ওর মাথায় কিছুই আসছে না। সিদ্ধার্থ আশির লাইফে আসার পর থেকে ওর সাথে অদ্ভুত অদ্ভুত অনুভূতির সাথে পরিচিতি হচ্ছে। কি ভাবছো? আশি কিছু বলতে যাবে তার আগেই দরজায় নক পড়লো। আশি ছিটকে সিদ্রাতের থেকে সরে এলো। আশি করুণ দৃষ্টিতে সিদ্রাতের দিকে তাকালো। আপনার জন্য এমন হলো, এখন কি ভাববে আমাদের দুজনকে একসাথে দেখলে? আচ্ছা, তুমি শান্ত হয়ে বসো, আমি দেখছি। সিদ্রাত এটা বলে দরজা খুলতেই মুন দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। ভাইয়া, তুমি এখানে কি করছো? আপু না, মানে উনি আমায় একটা ম্যাথ দেখিয়ে দিচ্ছিল। তাই? তার দরজা লাগিয়ে তোমরা কি শুধু ম্যাথই করছিলে নাকি কেমিস্ট্রিও? মনের কথা শুনে সিদ্ধার্থ মনের কান টেনে ধরে, আর আশি বেচারি লজ্জায় মাথা নিচু করে ফেলে। তুই অনেক পেকে যাচ্ছিস মন। জানিসই যখন ভাই ভাবে রোম্যান্স করছে, তাহলে আবার এসে ডিস্টার্ব করছিস কেন? যা এখান থেকে। ভাই ছাড়ো, লাগছে তো। সিদ্ধার্থের কথা শুনে আশি লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। শেষ পর্যন্ত মুন আপুর সামনে আমার প্রেস্টিজ শেষ। ছি, আপু এখন কত কিছু ভাববে আমায় নিয়ে। আশিকে এমন জড়িয়ে ধরে পিছন থেকে। এই যে পিচ্চি ভাবি, এত লজ্জা পেতে হবে না। আমি জানি তোমরা দুজন দুজনকে ভালোবাসো, শূন্য লজ্জা। শুধু আমার ভাইটার খেয়াল রাখো। যদিও আমি জানি ও তোমায় জ্বালিয়ে খাবে। আমার ভাইটা একটু লাগাম ছাড়া, বাট তোমায় অনেক ভালোবাসে। অল দ্য বেস্ট। আমি নিচের দিকে তাকিয়ে আছি। ইস, কি একটা অবস্থা। এই ভাবনা রানী, এত কি ভাবো? আচ্ছা আমি যাই, তুমি অনেক লজ্জা পাচ্ছ মনে হচ্ছে। মন এটা বলেই চলে যায়। সিদ্ধার্থ মুচকি হাসে। আমার রোম্যান্সের 12টা বাজিয়ে দিয়েছে, মুডটাই শেষ। তুমি থাকো, আমি আসছি। সিদ্ধার্থ মুচকি হেসে চলে যায়, আর আশি হাফ ছেড়ে বাঁচে। আশি আরো অনেকক্ষণ পড়াশোনা করে, তারপর সাবান নিয়ে চুল মুছে বেডে হেলান দিয়ে বসে। তখনই আশির আম্মু রুমের ভেতরে আসে।
আরুষি ওঠ, তাড়াতাড়ি রেডি হয়নি। কেন আপু? কিছু হয়নি, কাবার থেকে ভালো একটা লেহেঙ্গা পরে ভালো করে সেজে নিচে আয়, আমি মনকে পাঠাচ্ছি, ও তো কেস সাজিয়ে দেবে। কিন্তু কেন সাজবো কেন? কিছু হয়নি, আমরা বেড়াতে যাব। ও কিন্তু আপু আমি তো বোরকা ছাড়া বাসা থেকে বের হই না। আমি যা বলছি তাই কর, লেট করবি না, তাহলে একটা মায়েরও পিঠ ছাড়া নিচে পড়বে না। আরশির আম্মু চলে যায় আর আরশি আহাম্মকের মতো বসে থাকে। যা, এটা কি হলো? সব অদ্ভুত অদ্ভুত ঘটনা কি আমার সাথেই হয়? না থাক, আগে লেহেঙ্গাটা পরি, না হলে সত্যি হয়তো এসে আমায় পিঠ ফাটিয়ে ফেলবে। আরশি বেড থেকে উঠে কাবার্ডের সামনে যায়। কাবার থেকে একটা ব্লু আর গোল্ডেন কালারের কম্বিনেশনের একটা লেহেঙ্গা বের করে নেয়। আরশি লেহেঙ্গাটা পরে ড্রেসিং টেবিলের সামনে এসে বসতেই মন মুচকি হেসে রুমে ঢুকে। বাহ, কিউট টিপ্পা লাগছে তোমার। থ্যাঙ্কস আপু। ওয়েলকাম ভাবি। আরশিও হালকা হাসে। মন আরশিকে ধীরে ধীরে সাজিয়ে দেয়। তারপরে মন লেহেঙ্গার ওড়নাটা আরশির মাথায় সুন্দর করে সেট করে দেয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমায়। ভাই তো চোখই ফেরাতে পারবে না। হ্যাঁ থাক, আর লজ্জা পেতে হবে না, চলো নিচে যাই। কিন্তু মন আপু এত সাজার কারণটা কি? আমরা কোথাও বেড়াতে যাচ্ছি? মন কিছু বলল না, মুচকি হাসলো। মন আরশিকে লিভিং রুমে নিয়ে আসলো। লিভিং রুমে আসতেই আরশি চোখ ছানা ভরা, মুখটা হা হয়ে গেল। সিদরাত আরশির আব্বুর সাথে মুচকি হেসে কথা বলছে। একটা ব্লুইশ পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির এক সাইডটায় ডার্ক ব্লু সুতোর কাজ, কাজের মাঝখানটায় স্টোন লাগানো, চুলগুলো স্পাইক করা, হাতে ব্ল্যাক ওয়াচ আর বিট ব্রেসলেট লাগানো। এইটুকুতেই অসাধারণ লাগছে। আরশির ইচ্ছে করছে এভাবেই তাকিয়ে থাকতে। হবু ভাবি যান, এভাবে আমার ভাইয়ের দিকে তাকিও না। তোমার শ্বশুর শাশুড়ি আর আমার ভাইটার শ্বশুর শাশুড়িও আছে এখানে। মনের কথায় আরশি লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। আসলে কেমন ভ্যাবলাকান্তের মতো তাকিয়েছিলাম, কথাটা ভাবতেই নিজের হাসি পেল আমার। আমি মুচকি হাসলাম। আরে ওই তো আরশি চলে এসেছে। মন, ওকে এখানে নিয়ে আয়। আরশি কিছুই বুঝতে পারছে না। মন ওর আম্মুর কথা শুনে আরশিকে সোফার সামনে নিয়ে যেতে লাগলো। আমার সবাই যেভাবে ট্রিট করছে মনে হচ্ছে আমায় বরপক্ষ দেখতে আসছে। আম্মুর কথা শুনে আমি সামনে তাকাতে চোখ যেন ঝলসে গেল আমার। আজ আমার পরিটাকে অনেক বেশি সুন্দর লাগছে, হালকা সাজ অথচ কত কিউট লাগছে। আমি ওর দিকে একবার তাকিয়ে চোখটা সরিয়ে ফেললাম, ফ্লোরের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। মন আরশিকে সিদরাতের পাশে বসিয়ে দিয়ে নিজে সিদরাতের আরেক পাশে বসে পড়ে। এক সাইডে সোফায় আরশির আব্বু আম্মু, আরেক সাইডটায় সিদরাতের আব্বু আম্মু, আর সামনে সোফায় সিদরাত, আরশি আর মন। আঙ্কেল ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আমরা কোথায় যাবো আজ? সবাই এত রেডি হয়ে বসে আছো। আরশি, এত কথা বলছো কেন? তুমি চুপ করে বসে থাকো। এত কষ্ট করে সাজুগুজু করে কি লাভ হলো? বসেই যদি থাকতে হয়। বসে থাকতে হবে না, আজ বিশেষ একটা অনুষ্ঠান, তাই সেজেছি। আচ্ছা, শুভ কাজে দেরি করে লাভ কি? আগে কাজ পরে কথা। মন, আন্টির প্লেট দুটো নিয়ে আয় তো। আরশি কিছুই বুঝতে না পেরে সিদরাতের দিকে তাকালো। সিদরাত নিচের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। যা বাবা, ওনার আবার কি হলো? মন দুইটা প্লেট আনে। লাল ও গোল্ডেন পাড়ের একটা ছোট্ট কাপড় দিয়ে প্লেট দুটো ডেকোরেট করা। প্লেট দুটোতেই অল্প কিছু গোলাপের পাপড়ি ছড়ানো, আর দুইটা প্লেটের মাঝখানে দুটো ডায়মন্ডের রিং। মন একটা প্লেট আরশির আম্মুর হাতে দেয়, আরেকটা ওর আম্মুর হাতে দেয়। তারপর জায়গা বদল করে আরশির পাশে এসে বসে। তোমরা তো সব শুরু করে দিয়েছো, তা মিষ্টির বাটি, ফ্রুটসের বাটি এগুলো কোথায়? উফ, দেখেছো, ভুলে গিয়েছি। আপা, তুমিও ভুলে গেলে? আরে আসলেই তো। আরে অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে এমন হয়েছে। চল ডাইনিং টেবিল থেকে নিয়ে আসি। আরশির আম্মু আর সিদরাতের আম্মু হেসে ডাইনিং টেবিলের সামনে চলে গেল। ওনাদের দুজনের ভুলো মন দেখে বাকিরাও হাসলো। বুঝলেন ভাই, এটা হচ্ছে এদের ভোলা মন, একটা করলে আর একটা রয়েই যাবে। তবে বাড়ির সব কাজ এদেরই ভূমিকা, ইগনোর করা যায় না। হুম, ঠিকই বলেছেন। মোনাপু, কি হবে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরশি, তুমি সত্যিই কিছু বুঝতে পারছো না? আরশি মনের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, যার অর্থ কিছুই বুঝতে পারছে না। তোমার আর ভাইয়ের এনগেজমেন্ট। মনের কথা শুনে যেন আরশি 440 ভোল্টে শক খেল।
সাথে সাথে ঘাড় ঘুরিয়ে সিদ্রাতের দিকে তাকাতেই সিদ্রাত ভ্রু নাচালো। আরশির মাথায় যেন ভন ভন করছে। আরশি লেহেঙ্গার নিচের অংশটা খামচে ধরল। নো আরশি নো, এখন সেন্সলেস হলে চলবে না। তুই অলওয়েজ রং টাইমে সেন্স হারাস। এবার সেন্স হারালে এই জীবনে আর তোর রিং পরা লাগবে না। আরশির আম্মু আর সিদ্রাতের আম্মু মিষ্টি 4 প্রকার আর 7 ধরনের ফ্রুটস এনে সোফার সামনে সেন্টার টেবিলে রাখে। তারপর নিজ নিজ জায়গায় বসে পড়ে। আরশি, রিংটা পরিয়ে দে সিদ্ধার্থকে। আরশি কাঁপা কাঁপা হাতে রিংটা নিয়ে সিদ্রাতের দিকে তাকায়। সিদ্রাত অলরেডি রিং নিয়ে মুচকি হেসে তাকিয়ে আছে। আরশির যে কেমন ফিলিংস হচ্ছে ও নিজেই জানে না। সবকিছু এমন হুট করে হয়ে যাবে আরশি ভাবতেই পারেনি। আরশি কাঁপা কাঁপা হাতে সিদ্রাতের ফিঙ্গারে রিং পরিয়ে দিল। সিদ্রাতও হালকা হেসে আরশি রিং পরিয়ে দিল। আরশি মাথাটা নিচু করে ফেলে লজ্জায়। সবাই সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। সবার চোখে মুখে খুশির ঝিলিক। আলহামদুলিল্লাহ, রিং পরানো সফল হলো। এখন আর চিন্তা নেই। এখন বিয়ে 1 যুগ পর হলেও আর টেনশন লাগবে না। ভাই, আলহামদুলিল্লাহ। আরশি আর সিদ্রাতের আম্মু হাসে। সবাই তো মিষ্টি খেলো, অনুষ্ঠানটা যাদেরকে ঘিরে তাদেরকেই তো কেউ মিষ্টি খাওয়ালো না। তাই তো। ভাইয়া, তুমি আরশিকে আর আরশি তুমি ভাইয়াকে খাইয়ে দাও, কুইক। মনের কথা শুনে আরশির লজ্জা আরো বেড়ে যাচ্ছে। আরশি মাথা নিচু করেই রেখেছে। হ্যাঁ করো। আরশি সিদ্রাতের দিকে মুখটা উঁচু করে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে হাঁ করতেই সিদ্রাত একটা মিষ্টির অর্ধেক আরশির মুখে ভরে দিল। বাকি অর্ধেক আরশির দিকে এগিয়ে দিল। আমায়ও খাইয়ে দাও এবার। সবাই তো খেলো, শুধু আমি বাকি। অথচ আমি হচ্ছি সেন্টার অফ দ্য ফেস্টিভ্যাল। নীল অর্জ কি সাথে বলি? এত মানুষের সামনে কেমন বেশরমের মতো কথা বলে যাচ্ছে। লুচু বলেও কম হবে। আরশি সিদ্রাতের হাত থেকে অর্ধেক মিষ্টিটা নিয়ে সিদ্রাতের মুখের কাছে ধরতেই সিদ্রাত গপা গপ করে খেয়ে নিল। বাহ, কি রোমান্টিক! একটা মিষ্টি দুজন ভাগ করে খেলো, ভালোবাসা তো উপচে পড়বে। মন কথাটা বলেই জিহ্বায় কামড় দিল। আর চোখে তাকিয়ে দেখলো সবাই মিটিমিটি হাসছে। আরশি আর নিতে না পেরে দৌড়ে রুমে চলে গেল। সিদ্রাত মনের মাথায় আলতো করে বাড়ি দিল। হ্যাঁ দাঁড়াম একটা। সিদ্রাতও উঠে চলে গেল। তোর আর বুদ্ধি হবে না, কোথায় কি বলতে হয় ভুলে গিয়েছিস? ছেলে মেয়ে দুইটাই লজ্জা পেয়ে চলে গেল। আমার কি দোষ? আমি তো সত্যিটাই বললাম। তোমার ছেলেকে এখানে সবাই হাড়ে হাড়ে চেনে, রক্তের শিরায় শিরায় তার রোম্যান্স। মনের কথা শুনে সবাই হেসে দেয়। যাই হোক, দোয়া করি ছেলে মেয়ে দুইটা যেন ভালো থাকে সবসময়। ওই বদনজর যেন আমার ছেলে মেয়ে দুটার জীবনে আর না পড়ে। আচ্ছা, এইসব বাদ দাও, ইনশাল্লাহ আর কিছু হবে না। আরশি রুমে এসে হাঁপাচ্ছে, যেন প্রাণটা চলে যাচ্ছিল তার। ইস, কত কিছু হয়ে গেল আজ। বেচারি একটার পর একটা শখ খেয়েই যাচ্ছে। আরশি ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সবকিছু ভেবে লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। আবার হাত সরালো ধীরে ধীরে। হাতের আংটিটার দিকে তাকাতেই একরাশ ভালো লাগাই ছেয়ে যাচ্ছে মন। আমি সিদ্ধার্থ স্যারের বউ হব। আরশি ব্লাশিং হয়ে মুখ ঢেকে বেড়ে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল ধবাস করে। বারবার সিদ্ধার্থের মুখটা ভাসছে তার সামনে। আরশি বেড়ে শুয়ে ভাবছে আর লজ্জা পাচ্ছে। অনেকক্ষণ এভাবে থাকার পর আলতো করে দরজাটা খুলে উঁকি দিল সিদ্ধার্থ আছে কিনা। সিদ্ধার্থকে দেখতে না পেয়ে দরজা যেই লাগিয়ে দিবে তখনই মিস্টার সিদ্ধার্থ দর পরিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এমন হঠাৎ আক্রমণে আরশি বুকে 3 বার ফু দেয়, তবু যেন হার্টবিট থামছে না। সিদ্ধার্থের দিকে রাগই চোখে তাকায়। আপনি কি আদৌ এই গ্রহের প্রাণী? আমার জানটা আরেকটু হলেই বের। আরিশার কিছু বলার আগে আমি ওকে টেনে বেডে ফেলে দিলাম। ওর 2 পাশে হাত রেখে ওর দিকে ঝুঁকে ভ্রু কুচকে তাকালাম। কি আরেকটু হলে তোমার জান যেত, তাই তো? আর আমার জান যে অলরেডি চলে গিয়েছে, তার বেলায় এত সাজতে কি বলেছে তোমাকে? আমি ফ্যাল চোখে তাকিয়ে আছি ওনার দিকে। আমি আসলেই অবাক, এজন্য উনি এমন রিয়েক্ট করছে। আমি ভ্রু নাচালাম। কি ভাবেন ম্যাডাম? আমায় তো মার্ডার করেই ফেলছো, এবার তো শাস্তি পেতে হবে। হ্যাঁ, সিদ্ধার্থের এমন কাছে আসায় আরশি চোখ মুখ খিচে বন্ধ করে বিছানার চাদর খামছে ধরল। আরশির হার্টে শুধু ধুকপুক ধুকপুক করছে। ওর মনে হচ্ছে এখনই মারা যাবে। আমি ওর এমন ভয়ের তো ফেস দেখে মুচকি হাসলাম। ওর কপালে আমার ঠোঁট ছোঁয়ালাম। কিউট হরি বউ আমার। আরশি আস্তে আস্তে চোখটা খুলে দেখে সিদ্ধার্থ মুগ্ধ চোখে আরশি দিকে তাকিয়ে আছে।
ওনার এই চোখ দেখে আমি নিজেই মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি। আপনি কি আল্লাহ এত সুন্দর করে বানালো কেন? আমার সাথে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, মাঝে মাঝে মন চায় আপনাকে আমার বুকের একদম শেষ সীমানায় ঢুকিয়ে ফেলি। আমি জানটার কথা শুনে হালকা হাসলাম। পাগলিটা হয়তো নিজেও জানে না ও কি বলছে। ইস, এখন হুশিল ওর ফেসটা দেখার মতো হবে। সিদ্রাত এসব ভেবে মনে মনে হাসে। পরক্ষণেই নিজের শরীরটা আরও আশির দিকে এলিয়ে নিজের দুই গালে স্লাইড করতে লাগলো। আশি আবেশে চোখ বন্ধ করে সিদ্রাতের শার্টের কলার টেনে খামচে ধরল। কলার এভাবে টেনে ধরায় সিদ্রাত শরীরের পুরো ভর ছেড়ে দিয়ে আশির উপরে পড়ে যায়। আরও ঠোঁট আশির কাঁধ স্পর্শ করে। আশি সারা শরীরে যেন শিহরণ বয়ে গেল। সিদ্রাত আশির ফর্সা ঘাটায় আলতো করে কয়েক সেকেন্ড ঠোঁট বুলিয়ে ছিটকে সরে এলো। মাথাটা দুদিকে ঝাঁকাতে লাগলো। শিট, কি করতে যাচ্ছিলাম আমি? একটা অঘটন ঘটে গেল। সিদ্রাত জোরে জোরে শ্বাস নিতে থাকে। আশির দিকে তাকিয়ে দেখে ও এখনো চোখ বন্ধ করে আছে। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে। বেশ কিছুক্ষণ পর আশির হুশ আসতেই আশি দর ফুরিয়ে উঠে বসে। বুকের বাম সাইডে হাত চেপে ধরে রেখেছে। এখনো আশি ওর হার্টবিট শুনতে পাচ্ছে। ওনার সামনে কি করে যাব আমি? উফ, কি একটা পরিস্থিতিতে পড়েছিলাম। আশি দৌড়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে লেহেঙ্গাটা চেঞ্জ করে একটা পাতলা সুতির লং 3 পিস পরল। দরজাটা চাপিয়ে রুমেই বসে আছে। প্রচুর ক্ষুধা লেগেছে ওর। বিকেল 3টা বেজে গিয়েছে। লজ্জার কারণে নিচেও যেতে পারছে না। মামনি আর সেটা কিছু খায়নি, ওকে খেতে আসতে বলো, নাহলে তোমার লজ্জাবতী মেয়ে আর আজ নিচে নামবে না কিন্তু। ভালো কথা মনে করেছিস। তোর আব্বু আর আরুষির আব্বু ছেড়ে তো কেউ খায়নি। ওনারা খেয়ে চলে গিয়েছে আড্ডা দিতে। আমি খাবার পাচ্ছি। সবাই বসো, আমি আরশিকে নিয়ে আসি। সিদ্রাত ডাইনিং টেবিলে বসে মোবাইলে গেমস খেলতে লাগে। আর আশির আম্মু খাবার বাড়ছে। গেমস খেলার মাঝেই সিদ্রাত সামনের দিকে একবার তাকিয়ে আবার চোখ গেমসে নিক্ষেপ করে। পরক্ষণে সাথে সাথে আবারও সামনের দিকে তাকিয়ে মৃদু হাসে। আশি একটা কালো সুতির জামা পরেছে। এতেও যেন ওকে অসাধারণ লাগছে। সিদ্রাত চোখটা আবারও নামিয়ে ফেলল। আর সে আমার পাশে মাথা নিচু করে বসে খেতে লাগলো। আমিও মিটি মিটি হেসে খাচ্ছি। সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি। আর শীত তুমি তো কিছুই খাচ্ছ না। চিকেন নাও, রোস্ট আরেকটা নাও। উফ, আমার পেটে যাবে না। তোমার পেট কি ইঁদুরের পেটের থেকেও ছোট নাকি? সবাই আছে বলে, না হলে আপনার পেটকেই ইঁদুরের পেট বানিয়ে দিতাম। রাবিয়া, সিদ্রাতের আব্বু বিজনেসের কাজের জন্য আমেরিকা যাবে। আজ রাত 3টার ফ্লাইট। আমিও সাথে যাব, বুঝলি? তাই বিকালে বাসায় চলে যাব। সিদ্রাতের আব্বুর তো হাই প্রেশার, ডায়াবেটিক্স, ওষুধ ঠিক মতন খাবে না। 1 সপ্তাহের জন্য দুজনেই যাব। ও, তো মন আর সিদ্ধার্থ যাবে নাকি? আমার প্রবলেম হবে না, রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে খেয়ে নিতে পারবো। থাপ্পড় চিনিস? এই 7 দিন আমার বাসায় থাকবি। আমার কথা শুনে আমার কাশি উঠে গেল। 7 দিন আমার যে কি হবে? উনি এই 7 দিন এখানে থাকলে আল্লাহ জানে। আমি শেষ। এই লোক 7 দিন থাকলে আমায় পাগল বানিয়ে দেবে। আজ সে পাখির মুখটা দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসিটা আটকে রেখেছি। মনে হচ্ছে এক্ষুনি ব্লাস্ট হয়ে যাবে আমার মুখ। তাহলে আর চিন্তা নেই, আমি একটু চিন্তামুক্ত থাকতে পারবো সিদ্রাত এখানে থাকলে। ভালোই হলো। আপা, তুমি চিন্তা করো না। আর এখন তো ও আমার বাড়ির হবু জামাই। আমার মুখে জামাই ওয়ার্ডটা শুনে কেমন যেন ফিল হচ্ছে যে জামাই। ইস, এত অদ্ভুত কেন অনুভূতিটা। খাওয়া দাওয়া শেষ হলে সিদ্রাতের আম্মু আর মন রুমে গিয়ে সব গুছিয়ে নেয়। আধা ঘন্টার মধ্যেই রেডি হয়ে বের হয়ে আসে। আশি মন খারাপ করে দাঁড়িয়ে আছে, পারলে এক্ষুনি কেঁদে দিবে। আরশি, তুই মন খারাপ করছিস কেন? আমাদের কি আর দেখা হবে না? আমেরিকা থেকে এসেই তোর সাথে দেখা করবো সোনা। এখন মন খারাপ করিস না। আমি আন্টিকে জড়িয়ে ধরে কেঁদে দিই। তোমাকে মিস করবো আন্টি, আমার কষ্ট হচ্ছে। পাগলি মেয়ে, কষ্ট পেতে হবে না। তুই তো আমাদের বাড়িরই আমানত। তোর বাবা মায়ের কাছে আমানত রেখেছি তোকে। সময় হলে নিয়ে যাব। আমাদের সাথেই তো থাকতে হবে আজীবন। এত কষ্ট পেলে হয়? সিদ্রাতের আম্মু আশির কপালে চুমু দেয়। আর সিদ্রাত একটু দূরে দাঁড়িয়ে মুগ্ধ চোখে আশির দিকে তাকিয়ে আছে। আসলেই পিচ্ছি আমার জানটা। এতে নাকি কেউ কেঁদে ভাসায়। হায় রে পিচ্ছি, তুমি যদি জানতে তোমার কান্না দেখলে আমার কেমন লাগে, তাহলে আর কান্নার কথা ভুলেও ভাবতে না। সিদ্রাত হাতের অনামিকা আঙুল দিয়ে কপালের সামনে পড়ে থাকা চুলগুলো পেঁচাচ্ছে আর মুচকি হেসে ভাবছে কথাগুলো। আচ্ছা তাহলে আসি মাটা, ভালো থাকিস আর সাবধানে থাকিস। রাবিয়া, ভাইয়া, আসি তাহলে, ভালো থাকেন। সিদ্রাতের আব্বু আর আশির আব্বু কোলাকুলি করে।
তারপর সবার থেকে বিদায় নিয়ে সিদ্রাতের আব্বু আম্মু আর মুন কারে গিয়ে বসে। আশি বাসার গেটের এক কোণে দাঁড়িয়ে আছে। আশির আব্বু আম্মু সিদ্রাতের আব্বু আম্মুকে এগিয়ে দিতে কারের সামনে অবধি যায়। সিদ্রাত হুট করে আশির সামনে এসে ওর কপালে চুমু দিয়ে মুচকি হেসে আবার চলে যায় আর কারে গিয়ে বসে। আর আশি হাবলার মতো দাঁড়িয়ে থাকে। এটা কি হলো? এই লোকটা আসলে একটা এলিয়েন। হুটহাট কি যে করে। সবাই চলে যায়। আশির আব্বু আম্মু বাসার ভেতরে চলে যায়। আশিও নিজের রুমে চলে যায়। সন্ধ্যার পর আশি পড়তে বসে। 3 ঘন্টা এক টানা পড়ার পর সিদ্রাতের কথা মনে পড়ে ওঠে। আচ্ছা, উনিও কি চলে গিয়েছে? উনি না আমাদের বাসায় থাকবে, তাহলে উনি কোথায়? বাসায় থাকলে তো এখানে একবার হলে আমার সামনে আসতো। তাহলে কি চলে গেল? আমি তো ভাবলাম উনি আমাদের বাসায় থাকবে। আশি এসব ভেবে মন খারাপ করে ফেলে। রুম থেকে গুটি গুটি পায়ে বের হয়ে লিভিং রুমে থেকে তাকায়, কিন্তু কেউ নেই লিভিং রুমে। একটা গ্রিন শেডের লাইট চালানো জাস্ট, তাছাড়া সব অন্ধকার। আশি ধীরে ধীরে পা ফেলে ওর আব্বু আম্মুর রুমে আর সাজিদের রুমেও উকি দেয়, কিন্তু সেইখানেও পায় না। বেচারি প্রচন্ড মন খারাপ নিয়ে রুমে এসে বেডে বসে পড়ে। সত্যি চলে গিয়েছে। এই লোকটাকে আমি একদমই বুঝি না। সিদ্রাত একটা কফি কালারের টি শার্ট আর ব্রাউন কালারের শর্টস পরে ল্যাপটপের সামনে বসে পড়ে বেডে। হাতে কফির মগ নিয়ে একটা চুমুক দিয়ে আবার ল্যাপটপের দিকে তাকায়। ঠোঁটের কোণে হাসি ঝুলে আছে। আমি আরশি পাখির কাজ দেখে মিটি মিটি হাসছি। পাখিটা কাজে যেতে চাইলে যেতে দেয় না, অথচ দূরে থাকলেও তো মিস করে, আবার কান্নাকাটিও করে। আমার পাগলি বউ। সিদ্রাত এসব ভেবে বারান্দায় থেকে গিটারটা নিয়ে নিজেই কয়েকটা লাইন গাইল। আরশি পাখি, ঠিক তাই। তুমি মুখে ঠিকই বলো দূরে যাও, কিন্তু মনটা ঠিকই এই সিদ্ধার্থকেই চাই। সিদ্রাত গিটারটা বুকে জড়িয়ে বিছানায় সোজা হয়ে শুয়ে মুচকি মুচকি হাসতে থাকে আশির কথা ভেবে। আদর্শী আম্মু খেতে ডাকছে, সবার জন্য খাবার সার্ভ করছে। আমি ওর কথা ভাবছিলাম, সাজিদের আওয়াজ শুনে দরজার দিকে তাকাই। আচ্ছা তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আয়। সাজিদ চলে যায়। আশি একটা লম্বা শ্বাস নিয়ে ডাইনিং রুমে গিয়ে সবার সাথে ডিনার করে। আরসি, 1.5 মাস পর তোমার এসএসসি, মনে আসছে নিশ্চয়? আব্বু। গুড, ঠিক মতো পড়াশোনা করো, অন্য কিছুতে মনোযোগ দেওয়ার দরকার নেই আপাতত। বাবা হিসেবে এটাই আমার দায়িত্ব, তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করে একটা ভালো ছেলের হাতে তুলে দেওয়া। আজ যে আমি এই কাজটা করছি সেটা চাইলে আমি 5 বছর আগেও করতে পারতাম, আমি করিনি। আমি কি মিন করছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের এঙ্গেজমেন্টের কথাও বলছি। আব্বু, বুঝেছি। আমি আমারও 5 বছর পরও আজকের কাজটা করতে পারতাম, কিন্তু আমি রিস্ক নিতে চাইনি। সিদ্ধার্থের ওপর আমার বিশ্বাস আছে, ওর কারণে তোমার কোনো ক্ষতি হবে না, তা আমি জানি। বাট তোমায়ও আমি একটা শর্ত করছি, পড়াশোনায় যেন আজকের দিনটা কোনো ইফেক্ট না ফেলে। এখন কিন্তু তোমার সাথে আমারও 2 পরিবারের সম্মান জড়িয়ে আছে। তোমার রেজাল্ট খারাপ হলে কিন্তু শুধু আমাদের না, সিদ্ধার্থের ফ্যামিলিরও সম্মান লাগবে। মোস্ট ইম্পর্টেন্টলি সিদ্ধার্থের ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর, সো বুঝতেই পারছো তোমার রেজাল্ট কতটা ভালো হওয়া উচিত। তুমি হয়তো জানো না, সিদ্ধার্থ পুরো ভার্সিটিতে সবসময় টপ রেজাল্ট করতো। তোমার কাছ থেকেও আমরা ওই রকমই কিছু আশা করি। আব্বু, বুঝতে পেরেছি। তারপর ডিনার কমপ্লিট হলে আশি রুমে এসে একটা লম্বা শ্বাস নেয়। বাপরে বাপ, দম যেন আটকে যাচ্ছিল। এই ফার্স্ট আব্বু এতটা গভীরভাবে কথা বললো। আমি আব্বুর সাথে এত ফ্রি হয়েও কিনা আজ কথা বলতে পারছিলাম না। উল্টো আমার অবস্থা নাজেহাল ভয়। আর কি কপাল আমার, সারা জীবন দেখে আসলাম বাবা মা পড়াশোনা নিয়ে কাজিনদের সাথে ফ্রেন্ডদের সাথে তুলনা করে, আর আমার লাক এমন যে আমাকে কিনা নিজে হবু বরের সাথে তুলনা দিচ্ছে। বাহ, কেউ আমায় বিষ দিলে সেটা খাইয়ে উপরে চলে যেতাম। তবে এটা ঠিক, রেজাল্ট ভালো করতে হবে, তাহলে ওই বাসার সবাই অনেক হ্যাপি হবে। কিন্তু আমার তো পিএসসি আর জেএসসিতে সাধারণ গ্রেড বৃত্তি এসছে। ইনশাল্লাহ এসএসসিতে ট্যালেন্টফুলি বৃত্তি আনবো, তাহলে সবাই অনেক খুশি হবে। এর থেকে হাইস্ট তো আর হয় না। না আরশি, তোকে অনেক ভালো করে পড়তে হবে। আশি আবারও পড়তে বসে, অনেক মনোযোগ দিয়ে 1.5 ঘন্টা পরে 11:30 পড়া শেষে উঠে হাত মুখ ধুয়ে স্লিভলেস একটা পাতলা শর্ট জামা পরে লাইট অফ করে শুয়ে পড়ে। মোবাইলটা হাতে নিয়ে সিদ্ধার্থের আইডি ভিজিট করে অনেকক্ষণ। এপাশ ওপাশ করেও বেচারের ঘুম আসে না। সিদ্ধার্থের কথা খুব বেশি মনে পড়ছে। খারুচ একটা, প্রোফাইলে একটা পিকও দেয়নি নিজে, দিলে তো অন্তত দেখতে পারতাম। হ্যাঁ, ভালোবাসা খুবই কঠিন রোগ, একবার কাউকে কাবু করলে সে শেষ। ও আল্লাহ, কি করি এখন? আমার তো মানুষটাকে খুব দেখতে ইচ্ছে করছে। উফ, নিজের অবস্থা দেখে একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে, পুরো মিলে গেল আমার সাথে। মুখ বলে তুই দূরে গেলে,
বেশি কিছু আর হবে কি? মেঘে ঢাকা দিন চলে গেলে দেবে চাঁদ কি? রাতে যখন উঠে চাঁদ ছুতে চাই কেন তোরে হাত? সারাক্ষণ যাস ছুঁয়েছে তুই আমার মন, পাগল তোর জন্যে রে পাগলি মন। পাগল হয়ে যাচ্ছে মিস্টার সিদ্ধার্থ, সত্যি এই মনটা পুরো পাগল আপনার জন্য। বড্ড ভালোবাসি মিস্টার সিদ্ধার্থ, বড্ড বেশি ভালোবাসি। আমিও তোমায় বড্ড ভালোবাসি আরশি পাখি, বড্ড ভালোবাসি। সিদ্ধার্থ ল্যাপটপটা অফ করে চোখ বন্ধ করে তৃপ্তিময় একটা নিঃশ্বাস নেয়। আরশি ঘুমাচ্ছিল উপর হয়ে, পিঠের মধ্যে কোনো কিছু সুরসুরি পেয়ে একটু নড়ে চড়ে উঠল, তবু যেন সুরসুরি যাচ্ছে না। সাজিদের বাচ্চা ঘুমাতে দে। উফ, ঘুম থেকে উঠলে তোকে কামড়িয়ে ভর্তা বানিয়ে দিব। সিদ্ধার্থ মুচকি হেসে আরশির পিঠে সুরসুরি দিয়েই যাচ্ছে। আরশি এবার রেগে ঘুরে শুয়ে সিদ্ধার্থের হাত চেপে ধরে মাথার নিচে দিয়ে আবারও ঘুমিয়ে যায়। পাগলি একটা, সারা রাত আমার বিরহে না ঘুমিয়ে এখন আবার আমাকে ইগনোর করছে। আমি আমার মুখটা আরশির কানের কাছে নিয়ে ওর কানে আর মুখে ফোন দিতে লাগলাম। ঘুমোতে দে না। আমার ঘুম ধ্বংস করে নিজে ঘুমোচ্ছ? ইটস নট ফেয়ার। আপনি আমার ঘুম নষ্ট করছেন। আমি আপনার কথা ভেবে সারা রাত ঘুমাইনি। চলুন দুজনে একসাথে ঘুমাই। সজ্ঞানে বললে অবশ্যই ঘুমাতাম, বাট এখন তোমার সাথে ঘুমালে তুমি হয়তো আমার কানের পর্দা ফাটিয়ে ফেলবে। আরশি ঘুমের মাঝেই সিদ্ধার্থের কোলে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে ঘুমায়। সিদ্ধার্থ মুচকি হেসে আরশির মাথায় হাত বোলাতে থাকে। নাকে কেমন যেন একটা পরিচিত পারফিউমের ঘ্রাণ আসছে। এটা তো ওনার শরীরের ঘ্রাণ। উনি এখানে আসবে কি করে? আরশি এসব ভাবতে ভাবতেই চোখ খুলে সিদ্ধার্থের শার্ট আবিষ্কার করে চোখের সামনে এক লাফ দিয়ে উঠে দেখে সিদ্ধার্থ ওর সামনে। আপনি আপনি এখানে? আমি ইচ্ছে করে হামি তোলার ভান করি। হ্যাঁ আমি। উফ, আজ ঘুমটা দারুণ হয়েছে। আফটার অল আর তুলতুলে তোমার শরীর, ঘুমিয়ে বড্ড আরাম পেলাম তোমার সাথে। ওনার কথায় আমি হতভম্ব। আপনি রাতে আমার সাথে ছিলেন? অফকোর্স। কেন, তোমার মনে নেই? তুমি না রাতে আমায় মিস করছিলে, তারপর ফোন দিয়ে আমায় বললে আসতে। আমি আসতে তো তুমি আমায় টেনে বেড়ে শুয়ে নিজেও আমার উপর শুয়ে ঘুমিয়ে গেলে। আরশি যেন একটা শখের মধ্যে আছে, বেচারি পালে এক্ষুনি কেঁদে দিবে। আমি কি সত্যি এসব করেছি? সিদ্ধার্থ আরশির ফেস রিয়েকশন দেখে আর হাসি আটকাতে পারল না, না চাইতেও জোরে জোরে হেসে দিল। আর আরশি সিদ্ধার্থের হাসির দিকে বলদের মতো তাকিয়ে আছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আচ্ছা, উনি কি আমার সাথে মজা করছে নাকি? আপনি আমার সাথে ইচ্ছে করে ফোন করছেন তাই না? আমি অমন কিছুই করিনি, করলে আমার মনে থাকতো। তাই নাকি? কিন্তু তোমার তো মনে নেই, থাকলে তো বলতে পারতে আরো কি কি করেছো। সিদ্ধার্থ এটা বলেই আরশির কোলে শুয়ে পড়ল। আরে আরে কি করছেন, উঠুন। আর আমি ওসব কিছু করিনি বলেই আমার মনে নেই। আপনি আমায় বোকা বানাতে যাচ্ছেন। আমি হালকা হেসে ওর হাতটা আমার মাথায় রাখলাম। একটু হাতটা বলিয়ে দিন ম্যাডাম, অ্যান্ড তুমি অনেক ইন্টেলিজেন্ট। তুমি এসব কিছুই করোনি। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম, সজারু একটা। তোমার বর যদি সজারু হয় তাহলে তো তুমি সজারু নেই। সজারু নিয়ে আবার কি? আমার বউ। আরশি অন্যদিকে তাকিয়ে মুচকি হাসলো। এবার একটু মাথায় হাত বুলিয়ে দিন ম্যাডাম। আপনি যেমন আমায় মিস করে সারা রাত ঘুমাননি, আমিও তেমন ঘুমাইনি। মাথায় হাত বুলিয়ে দাও না জান। সিদ্ধার্থের এমন মায়াভরা কণ্ঠটা আরশি আর ইগনোর করতে পারলো না, আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। বাই দ্য ওয়ে, আপনাকে কে বললো আমি রাতে ঘুমাইনি? আমার অনেক ভালো ঘুম হয়েছে। আমার বইয়ে গিয়েছে কাউকে মিস করতে। তাই নাকি? কিন্তু আমি যে শুনলাম একজন আমায় মিস করে পাগল হয়ে যাচ্ছে, তার মন নাকি পাগল হয়ে যাচ্ছে আমার জন্য। হ্যাঁ, সিদ্ধার্থের কথায় আরশি চোখ বড় বড় হয়ে গেল। উনি কি করে জানলো আমি ওনাকে মিস করেছি? আপনাকে কে বললো আমি আপনাকে মিস করেছি? কে বলবে? কেউ বলেনি তো। আপনি কিভাবে? বলো বলো। আমি কি বলো? আমি ওনার থেকে উঠে দুহাত পিছিয়ে গিয়ে দাঁড়ালাম। আমি শিওর এই লোক কালকে সবকিছু জেনে ফেলেছে। আমার প্রেস্টিজ শেষ। কিভাবে জানবা? কি কিছু না। আরশি এটা বলেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। মনে মনে ভাবছে সিদ্ধার্থ না যাওয়া পর্যন্ত বের হবে না। ওয়াশরুমে ঢুকলে ঠিক আছে, বাট কতক্ষণ থাকবে ভিতরে?
আপনি না যাওয়া পর্যন্ত। ওকে, আমি চলে যাচ্ছি। এমনিতেও বাসায় আমি একা থাকতে পারবো, নো প্রবলেম। উনি কি ওনাদের বাসায় চলে যাবে নাকি? উফ, ভালো লাগে না। আমি বুঝলাম কি আর বুঝিয়ে কি, না থাক, বের হয়ে যাই, না হলে সত্যিই চলে যাবে। আবার দেখতে না পেলে আমার অবস্থা কত রাতের মতো হবে। আশি হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। বের হয়ে দেখে সিদ্ধাত বেডে পা ঝুলিয়ে বসে আছে ওয়াশরুমের দিকে তাকিয়ে। আশি ওয়াশরুম থেকে বের হতেই দুজনে চোখাচোখি হয়ে যায়। আশি চোখ নামিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, সিদ্ধাত মুচকি মুচকি হাসে। এত ভালোবাসো, ইস, হোয়াট এ লাক আমার। সিদ্ধাতের কথা শুনে আশি ফিক করে হেসে দিল। কিন্তু মাঝে মাঝে জান পাখিটার হাসি থাকার জন্য করা যেতেই পারে। সিদ্ধাতের কথা শুনে আশি চুপ হয়ে গেল। ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মুখটা মুছে টেবিলে বসলো বই নিয়ে। এবার আপনি যান, আমি পড়বো। সিদ্ধাত হালকা হেসে বেড থেকে উঠে দাঁড়ালো। তারপর সিদ্ধাত হেসে চলে গেল। আশিও ব্লাশিং হয়ে মুচকি হাসলো। দরজার সামনে দাঁড়িয়ে আশির মুচকি হাসি দেখে সিদ্ধাত বুকে হাত দিল। তারপর লিভিং রুমে চলে গেল। আব্বু আমি কত কিছু বললো কাল, আমি যেন ভালো রেজাল্ট করি, এটা সেটা কত কিছু। এখন তো মনে হচ্ছে আমার পড়াশোনা গোল্লাই যাবে। চোখের সামনে শুধু ওনাকেই দেখি। চোখ খোলা রাখলেও উনি, বন্ধ করলেও উনি, কি যে হবে। সারাদিনে খাওয়া ছাড়া সিদ্ধাত আর আশির সামনে আসেনি। হাসি দিতে খারাপ লাগলেও এটা ভেবে খুশি হয় যে সিদ্ধাতের সামনে তো আর লজ্জা পেতে হয়নি। কথায় কথায় বেচারে আশিকে সিদ্ধাত যেভাবে লজ্জায় ফেলে। রাতে আশি একটা ম্যাথ বুঝতে পারে না, কিন্তু সিদ্ধাতকে বুঝিয়ে দিতে বলার সাহসও পাচ্ছে না। একটা অস্বস্তি কাজ করছে। উফ, কি করি, ওনাকে বলতে কেমন যেন লাগে। আমার পক্ষে সম্ভব না। এমনিতেই যে লজ্জা লাগে। একটা কাজ করি, ফারাকে ফোন করি। যেই ভাবা সেই কাজ। আশি ফারহাকে ফোন করে ম্যাটার কথা বলে। আসলে হয়েছে কি আরুষ, আমিও না বুঝতে পারছি না। ভাবছি আগামীকাল পড়তে গিয়ে স্যারকে বলবো বুঝিয়ে দিতে। ওর কথা শুনে মুডটা খারাপ হয়ে গেল। তোকে ফোন দিয়ে আমার কোনো লাভই হলো না, শুধু শুধু আমার মোবাইলে টাকা নষ্ট হলো। কুত্তি! আরে রাগ করছিস কেন? আচ্ছা তুই জুয়েট স্যারের কাছে পড়তে আসিস না কেন রে? ওই রিয়ার জন্য? আমি আর পড়বো না। এটা ঠিক নয় আরশি, এতে তোর এক্সাম খারাপ হবে। হলে হোক, তোর কি? আশি ফোন কেটে দেয়। বুঝেছি, আন্টিকে বলতে হবে। নো প্রবলেম, দরকার হলে আন্টিকে একটা কিছু বুঝিয়ে রাজি করাবই। তাও তোকে প্রাইভেটে আনবো আরুষ। আশি ফারহার সাথে কথা শেষ করে ওই ম্যাথটা স্কিপ করে অন্যগুলো করতে থাকে। তখনই আশির আম্মু রুমে আসে। কি করিস? কিছু না, পড়ছি। কিছু বলবে? ফারহা ফোন দিয়েছিল, তুই নাকি ফারহার সাথে রাগ করেই জুবাইর স্যারের সাথে পড়তে চাও বন্ধ করেছিস। আশি ওর আম্মুর কথা শুনে তো অবাক। ওর ফারহাটাকে পিটাতে মন চাচ্ছে এখন। আম্মু ওসব কিছু না, ফারহা এমনিই বলছে। আমি এত কিছু শুনতে চাই না। কয়েকদিন পর এক্সাম, আর তুই এখন প্রাইভেট বন্ধ করে বসে আছিস। যাই হোক না কেন, কাল থেকে আবার পড়তে যাবে, তাই না হলে তোর খাওয়া দাওয়া বন্ধ। উফ আম্মু, যাবো না আমি। আমি এমনিতেও সব পারি। আমি কিছু শুনতে চাই না। তুই যাবি না, তোর ঘাড় যাবে। এক্সাম কিছুদিন পর, অথচ এই মেয়ের খাম খেলে শুরু করেছে। আশির আম্মু বকতে বকতে চলে যায় রুম থেকে। আশি রাগে ফসতে থাকে। তখনই সিদ্ধার্থ রুমে প্রবেশ করে আশির সামনে বসে। কি হয়েছে আরশি? আশি ভ্রুকুচকে সিদ্ধার্থের দিকে তাকালো। সিদ্ধার্থ আশির দুই হাত নিচে দুই হাতের মুঠোয় নিল। কি হয়েছে আমায় বলো। আমি জানি কিছু একটা হয়েছে, সেজন্য তুমি পড়তে যাচ্ছ না। ফারহা কি আপনাকেও বলেছে নাকি? তুমি কি ফারহাকে আমার ফোন নাম্বার দিয়েছিলে নাকি? ও না, তা তো দেয়নি। তাহলে তোমার রুমে আসছিলাম, তখন তোমার আর মামনির কথা শুনতে পেয়েছি। এখন বলো কি সমস্যা? আমি জানি ফারহার সাথে রাগ করে প্রাইভেট পড়তে না যাওয়ার মেয়ে তুমি না। সিদ্ধার্থের কথা শুনে আশির নীরার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ঘৃণা হয় নীরার ফেসটা মনে পড়লে। এত নিচু মন মানসিকতার মেয়ে কিভাবে হয়? আশির ভাবনার মাঝেই সিদ্ধার্থ আশির দুইটা হাত সামনে এনে চুমু খায়। সিদ্ধার্থের ঠোঁটের স্পর্শে আশি চমকে যায়। গোল গোল চোখ করে সিদ্ধার্থের দিকে তাকায়। সিদ্ধার্থ তাতে পাত্তা না দিয়ে আশিকে এনে বেড়ে বসিয়ে নিজে ওর পাশে বসে। কেউ কিছু বলেছে? জুবাইর স্যার কি বকেছে তোমাকে? আশির চোখে পানি ছলছল করছে। এখনই হয়তো গড়িয়ে পড়বে। আশি নিচের দিকে তাকিয়ে আছে। যদি সিদ্ধার্থ দেখে ফেলে আশির কান্না, তাই অনেকটা কান্না লুকোনোর চেষ্টা করছে।
সিদ্ধার্থ আশির গালটা 2 হাত দিয়ে ধরে মাথাটা উঁচু করে আশির চোখে সিদ্ধার্থ চোখ রাখলো। নিজের ঠোঁট দিয়ে চোখের পানিগুলো শুষে নিতে আশি চোখ বন্ধ করে ফেলে। সিদ্ধার্থ আলতো করে আশিকে বুকের মাঝে জড়িয়ে ধরল। সিদ্ধার্থ শার্টে ভেজা অনুভব করতেই বুঝতে পারলো আশি কাঁদছে। এই কাঁদে না জান, কাঁদছো কেন? আমায় বলো কি হয়েছে, আমি সলভ করে দেবো তো। আশি তবুও কাঁদতে লাগলো। সিদ্ধার্থকে আলতো করে জড়িয়ে ধরে কাঁদছে আশি। কি হয়েছে জান, বলবে না আমায় প্লিজ, কেঁদো না। নীরা? আর সেটুকু বলেই আবারও টুকরে কেঁদে উঠল। নীরা? কি করেছে নীরা? আশি কাঁদতে কাঁদতে সিদ্ধার্থকে সব বলে। এসব শুনে সিদ্ধার্থ একদম রেগে বম হয়ে যায়। কপালের রগগুলো যেন ফুলে উঠছে বারবার। তবুও হাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করলো। তারপর আশিকে নিজের বুক থেকে উঠিয়ে কপালে কিস করলো। ডোন্ট ওয়ারি জান, তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না। এসবের জন্য কাঁদতে হয় নাকি আবার? আমার অনেক কষ্ট লাগছে এসব শুনে। নো কান্নাকাটি, একদম স্টপ। তুমি যে বোকা তাতে কোনো ডাউট নেই। লিসন, নীরা তো চাই তোমার রেজাল্ট যেন খারাপ হয়, তুমি যেন পিছিয়ে পড়ো, তাই না? আশি উপনিশ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি দিল। গুড, বুঝেছ। তুমি হচ্ছে ওর এনিমি। ও চাইবে এমন কিছু করতে যেন তুমি ভেঙে পড়ো আর পড়াশোনা থেকে দূরে সরে যাও। বাট আফসোস, তুমি সেটাই করছো। এতে কিন্তু ও জিতে যাচ্ছে। এখন তুমি বলো, এটা কি ঠিক হচ্ছে? না। সিদ্ধার্থ আশির এমন বাচ্চা সুলভ মাথা ঝাঁকুনিতে কিঞ্চিত হাসলো। তাহলে এখন কি করতে হবে তোমার, বলো তো? বেশি বেশি করে পড়তে হবে, আর নীরার কথায় কান দেওয়া যাবে না। এই তো আমার জানটা বুঝেছে। গুড গার্ল। একদমই নীরার কথা কানে নেবে না, বরং যা চাইবে না তা বেশি করে করবে। যেমন চায় না তুমি ভালো করে পড়ো, বাট তোমাকে এটাই বেশি করতে হবে। অ্যান্ড রিমেম্বার, অন্যের কথা ধরে বসে থাকলে কখনো সামনে এগুলো যায় না। তাই তাদের কথাগুলোকে ডাস্টবিনে ফেলে নিজের পথটা পরিষ্কার করে এগিয়ে যেতে হবে। ওকে? আশি অবাক হয়ে সিদ্ধার্থের দিকে তাকিয়ে আছে। এত সুন্দর করে কিভাবে বোঝায় মানুষ, আমি জাস্ট অবাক। আসলে এইভাবে কেউ বোঝালে যার মধ্যে একদমই সাহস নেই, সেও পথ চলতে চাইবে বড় কিছু করতে। এই যে ম্যাডাম, কিভাবে? আপনি অনেক সুন্দর করে বোঝাতে পারেন, আমি আসলে অবাক। উফ, আপনার কত গুণ দেখি। সত্যি আপনি যখন বোঝাচ্ছিলেন আমায়, আপনাকে অনেক কিউট লাগছিল, একদম পারফেক্ট। আশি এটা বলেই সিদ্ধার্থে 2 গাল টেনে দিল হাত দিয়ে। আর আশির এমন কাজে সিদ্ধার্থ অবাক। আশি কি করছে বুঝতেই সিদ্ধার্থের গাল ছেড়ে দিয়ে বেডের একদম কোনায় গিয়ে লজ্জায় বালিশ দিয়ে মুখ ঢেকে ফেললো। এতে সিদ্ধার্থ হাসলো। এই যে তুমি যে এভাবে লজ্জা পাচ্ছ, তুমি কি জানো এইভাবে তোমায় লজ্জা পেতে দেখলে না আমার ইচ্ছে করে তোমায় খেয়ে ফেলে একদম। ছি, কি বলেন এসব? সিদ্ধার্থ বেডে উঠে আশির কাছ থেকে বালিশটা নিয়ে ধবাস করে বেডে শুয়ে পড়ল। আশি অসহায় দৃষ্টিতে তাকালো। আশির এমন তাকানো দেখে সিদ্ধার্থ ভ্রু কুঁচকাল। তুমিও শোবে নাকি? প্রবলেম নেই, আমার বুকে ফ্রি আছে তোমার জন্য একদমই। আশি ভেঙচি কেটে আবারও পড়া টেবিলে এসে বসলো। এই লোককে লুচ্চু বলেও কম হয়ে যায়। আশি আর চোখে সিদ্ধার্থের দিকে তাকিয়ে দেখলো ও আশির দিকেই তাকিয়ে আছে। আশি চোখ নামিয়ে ফেললো। আমি তোমার সামনেই তো আছি বেবি, যত ইচ্ছা দেখতে পারো। এইভাবে চুরি করে দেখার কি আছে? আফটার অল আমি তো তোমার বাচ্চা কাচ্চার বাবাই। ওনার কথায় আমি লজ্জায় শেষ। কেমন বেশরম আর লাগাম ছাড়া কথা বলে। ও আল্লাহ, আমায় এত লজ্জা দিলে কেন? এই লোককে যেহেতু নির্লজ্জ বানিয়েছো। কারণ আমরা দুজনেই যদি নির্লজ্জ হই তাহলে তো 11টা জায়গায় 22টা বেবি চলে আসবে। এবার আশির কাশি উঠে গেল। এই লোক সত্যি আমায় পাগল বানাবে। আরে আস্তে আস্তে রিল্যাক্স, হে নাও পানি খাও। আশি সিদ্ধার্থের দিকে তাকিয়ে পানিটা শেষ করলো। আপনাকে নির্লজ্জ উপাধি দিলেও কম হয়ে যায়। তাহলে তোমার 11টা বেবিদের বাবা উপাধি দিতে পারো। আশি এবার নিজের কান চেপে ধরলো, কিন্তু সিদ্ধার্থ তো সিদ্ধার্থই। টুপ করে আশির কানে লতিতে কামড় দিয়ে দিল। আম্মু! জানবা কি, কুল, রিল্যাক্স। রোম্যান্সের সময় কেউ আম্মুকে ডাকে নাকি? মামুনি এসে তো লজ্জা পাবে শোনা। সো কুল ডাউন। আশি রেগে একটা বই সিদ্ধার্থের মুখে ছুঁড়ে মারলো। হাসি বেডে এসে নাকে মুখে গাথা টেনে শুয়ে পড়ল। অসহ্য। আশি বেডে শুতেই সিদ্ধার্থ দুষ্টু হাসি হাসলো। আশি বেডে শুতেই সিদ্ধার্থ দুষ্টু হাসি হাসে। চট করে লাইটটা অফ করে আশির পাশে শুয়ে পড়ে। এবার আশির মুখটা হা হয়ে যায়। ডিম লাইটের আলোয় আশির এমন হা হয়ে যাওয়া মুখটা দেখে সিদ্ধার্থের বেশ হাসি পাচ্ছে। আশি উঠে বসে সাথে সাথে। আপনি কি পাগল? সিদ্ধার্থ আশিকে টান দিয়ে ওর বুকের উপরে ফেলে জড়িয়ে ধরে। জানো না, আমি তো আমার জানটার জন্য পাগল একদমই।
প্লিজ ছাড়ুন। আজ তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো ভাবছি তো। সিদ্ধাতের এত কাছে থাকায় মনে হচ্ছে এখনই আশির হার্টবিট একটা মিস হবে। আশি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সিদ্ধার্থ আশিকে আরও চেপে ধরল। সিদ্ধার্থের নাকের সাথে আশির নাক বারবার ঘষা লাগছে, যার কারণে আশির ভেতরের অস্থিরতাটা আরও বেড়ে যাচ্ছে। সিদ্ধার্থ কেমন যেন এক দৃষ্টিতে আশির দিকে তাকিয়ে আছে। আশি সিদ্ধার্থের চোখের দিকে তাকাতে পারছে না, খুবই অস্বস্তি হচ্ছে ওর। ছাড়ুন না, কি দেখছেন এভাবে? তোমার ওই চোখে আমার সর্বনাশ। সিদ্ধার্থের এমন কথায় আশি না চাইতেও সিদ্ধার্থের চোখের দিকে তাকালো। কেমন একটা মায়া ওনার চোখে। সেদিনও হারিয়ে যেতে ইচ্ছে করছিল, আর আজও এতটা মায়া মাখানো চোখ হয়। হালকা পেস্ট কালারের চোখগুলো যেন জলজল করছে, ইচ্ছে করছে এই চোখের অতলে হারিয়ে যায়। কি দেখছো ওই চোখের মাঝে? গভীর ভালোবাসা। তাই? আশি সিদ্ধার্থকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়িয়ে গেল, সাথে সাথে লাইট জ্বালিয়ে রিডিং টেবিলে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আশি কেমন যেন একটা ঘোরের মাঝে চলে গিয়েছিল। এখন তো আবার লজ্জা আশিকেই পেতে হচ্ছে। আশি নিচের দিকে তাকিয়ে আছে, চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত নেই। সিদ্ধার্থ আশির অবস্থাটা বুঝতে পেরে আর কিচ্ছু বলল না, ও টেবিলে গিয়ে বসলো। ম্যাথ কিছু না বললে বলতে পারো। আশি আর চোখে সিদ্ধার্থের দিকে তাকিয়ে বইটা বের করলো, আস্তে করে বলল যেটা সে পারে না। সিদ্ধার্থ আশিকে ম্যাথটা বুঝিয়ে দিতে লাগলো, আর এমন একটা মুড নিল যেন একটু আগে কিছুই হয়নি, একদম স্বাভাবিক লাগছে তাকে। ম্যাথ বোঝানো হলে সিদ্ধার্থ রুম থেকে চলে যায়, হয়তো আশির অস্বস্তি বাড়িয়ে দিতে চায় না তাই। আশিও একটা লম্বা শ্বাস নেয় সিদ্ধার্থ চলে যেতেই। আশি ব্রেকফাস্ট করে রেডি হয়েছে প্রাইভেটে যাওয়ার জন্য। আজ আর মাহিন স্যারের প্রাইভেট নেই, শুধু ম্যাথ পড়বে আর জুবাই স্যারের কাছে যাবে। আম্মু আমি আসছি। আশি চলে যেতে নিচ্ছিল, কিন্তু কি যেন মনে করে গুটি গুটি পায়ে উপরে গেল। একটা রুমের সামনে এসে উকি দিয়ে দেখলো সিদ্ধার্থ ফর্মাল ড্রেস পরে রেডি হচ্ছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই বাজছে। কেউ চাইলে ভিতরে আসতেই পারে। আশি হক চকিয়ে গেল সিদ্ধার্থের কথায়, তাও নিজেকে সামলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এত সকালে কি কোথাও যাবেন? এখন এত সকাল? মাত্র 7:30 বাজে। তাহলে তুমি কোথায় যাও? আমি তো পড়তে যাচ্ছি। আমিও তো পড়তে যাচ্ছি। মানে ভার্সিটি যাচ্ছেন? আমি টাইটা বেঁধে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ইয়েস জান, ভার্সিটি যাচ্ছে তোমার সিদ্ধার্থ, যাবে নাকি? আমাকে ঢুকতে দেবে নাকি? প্রবলেম নেই, এসএসসি আর এইচএসসি ভালো করে দাও, তোমাকে আমার চোখের সামনে রাখার ব্যবস্থা করে ফেলাটা কোনো ব্যাপারই না। আশি ভ্রু কুঁচকালো। সিদ্ধার্থ আবার রুমের ভেতরে ঢুকে ফোনটা নিয়ে বেরিয়ে এলো। চলো একসাথে বের হই। এসএসসি আর এইচএসসি ভালো করে দাও, ভালো করে পড়াশোনা করো, তোমার জন্য একটা সিট ঢাকা ভার্সিটিতে হয়ে যাবে। কেন, আপনি দেবেন নাকি একটা সিট? আমার মুখটা শুকিয়ে গেল ওনার কথায়। লাখ লাখ মানুষ এক্সাম দেয়, বাট মাত্র 1200 আসন থাকে। উফ, সেখানেই আমি কিভাবে চান্স পাবো? তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে কেউ হেল্প করেও তোমার লক্ষ্যে পৌঁছে দিতে পারবে না। তাছাড়া তুমি পিএসসিতে স্কলারশিপ পেয়েছো, জিএসসিতে পুরো ঢাকা বোর্ডে সেকেন্ড হয়েছো, তারপরও তুমি ভয় পাচ্ছ। ইট ইজ নট ফেয়ার। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। এই তো গুড। এর মাঝে রিক্সা পেয়ে গেলে সিদ্ধার্থ আশিকে রিক্সায় উঠে নিজেও উঠে পড়ল। আপনি উঠলেন কেন? আপনি ভার্সিটি যাবেন না? যাবো তো, আগে তোমাকে পৌঁছে দিয়ে। আশি অন্যদিকে তাকিয়ে মুচকি হাসলো। সিদ্ধার্থ আশির হাত নিজের হাতের মুঠোয় নিল। আশি একবার সিদ্ধার্থের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। 3-4 মিনিটের মধ্যেই আশিরা তাদের গন্তব্যে চলে আসলো। আশি রিক্সা থেকে নামতে যাবে তখনই সিদ্ধার্থ আশির কানের কাছে মুখ নিয়ে গেল। তাড়াতাড়ি ভালো করে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসো, আর তোমার সিদ্ধার্থকে বাঁচাও হাজারো নারীর কুনজর থেকে। সিদ্ধার্থের কথায় আশির চোখ বড় বড় হয়ে গেল। কি দেখেন, নামুন রিক্সা থেকে, বাসায় এসে নিয়ে পরে, এখন পড়তে যান। সিদ্ধার্থের কথায় আশি সাথে সাথে নেমে পড়ে, তারপর চলে যায় স্যারের বাসার ভিতর। সিদ্ধার্থের দিকে আর তাকায়নি। সিদ্ধার্থ মুচকি হাসে। মামা যেখান থেকে আনলে সেখানে নিয়ে যান, আমি রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম। সিদ্ধার্থকে রিক্সাওয়ালা আশিদের বাসার সামনে নামিয়ে দেয়। সিদ্ধার্থ গ্যারেজ থেকে নিজের গাড়ি বের করে ওটা নিয়ে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। এই মেয়ের প্রেমে পাগল হয়ে গেছি আমি। কতটা মগ্ন ছিলাম ওর প্রতি যে নিজের গাড়ির কথা ভুলে গিয়েছি। ও আল্লাহ। সিদ্ধার্থ নিজের কাণ্ড দেখে নিজেই হেসে দেয়। এরকম খুনসুটিয়া সিদ্ধার্থের দুষ্টুমিতে 2 দিন কেটে যায়।
এই 2 দিনে সিদ্ধার্থ আরশিকে বেশ জ্বালিয়েছে। অবশ্য পড়ার সময় একটু ডিস্টার্ব করেনি। আরশি যখন ফ্রি ছিল অথবা শুয়ে বসেছিল তখনই শুরু হয়ে গিয়েছিল সিদ্ধার্থের দুষ্টামি। আরশি যেন মাত্র 2 দিনেই একদম শেষ। তবে পড়ার সময় একদম স্ট্রেইট ছিল, যেন আরশি টিচার। শুধু টিচার না, এমন টিচার যার সামনে ভয়ে ঘাড় পর্যন্ত নাড়ানো যায় না। সিদ্ধার্থ 2 দিনে আরশির 2টো সাবজেক্ট নিজে টেস্টও নিয়েছে। এমনভাবে সবকিছু বুঝিয়েছে যে আরশির কাছে এখন কঠিন কঠিন বিষয়গুলো পানি ভাত হয়ে গিয়েছে। বিকেলে আরশি ছাদে দোলনায় বসে দোল কাচ্ছে আর ফারহার সাথে ফোনে কথা বলছে। আমার এক্সাম মেবি আলহামদুলিল্লাহ ভালোই হবে। উনি অনেক ভালো করে সব বোঝাতে পারে। মানে কি বলবো তোকে, এটা ঠিক বলেছিস, বাট উনি একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড আর অনেস্ট। আমার সাজেশনই দেয় না আর প্রশ্ন লাগিয়ে দেয় তো দূরের কথা। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি কি বেশি ইম্পর্টেন্ট, কি বলেছে জানিস? বলে পুরো বইয়ের সব পড়বে, কারণ এক্সামে ভালো রেজাল্ট করলেই হয় না, সব কিছু জানতে হবে, শিখতে হবে। তোর কথা শুনে মনে হচ্ছে জিনের মুখে আয়তাল কুচ্ছি শুনছি। বুঝি তো কেন ওনার সাইড নিচ্ছিস। আমার হাব্বির প্রতি যে ক্রাশ খেয়েছিস সেজন্য, আমি কি জানি না নাকি? আরশির কথায় ফারহা হেসে দেয়। চুপ থাক কুত্তি। আরশিও হেসে দেয়। তখনই সিদ্ধার্থের কণ্ঠ শুনতে পায়। উফ, ছাদে না আসলে তো জানতে পারতাম না আমার জান পাখিটা আমার নিয়ে এত জেলাস। হাই হাই, শুনে ফেলেছে সব। আরশি ভ্যাবাচাকা খায়। সিদ্ধার্থ আরশির পাশে এসে বসে, তারপর আরশি কাঁধে মাথা রাখে। তা এত জেলাস কিভাবে জান? তুমি কি জেলাস? আমার বই গিয়েছে আপনাকে নিয়ে জেলাস হতে। এটা ঠিক, তুমি আমায় নিয়ে জেলাস হয়েই বা কি করবে? আমায় নিয়ে জেলাস হওয়ার মানুষের অভাব আছে নাকি? মানে? তা জেনে তোমার মতো কাজ নেই। পিচ্ছি মানুষের মতো করেই থাকো, ঠিক মতো পড়াশোনা করো, এগুলো তো বড়দের ব্যাপার। আমার ইচ্ছে করছে ওনার মাথাটা ফাটিয়ে দিতে। আমি ছাড়া ওনাকে নিয়ে জেলাস হবে কেন অন্য কেউ? আবার কি সুন্দর উনি বলছেন এগুলো নাকি বড়দের ব্যাপার। থাক, আমার মতো পিচ্ছি উনিই বা কি করবে? আরশি এসব ভাবতেই মন খারাপ করে ফেলে। বড় অভিমান এসে জমা হয় মনের ভেতর। আরশি বসা থেকে উঠে দাঁড়ায়। সিদ্ধার্থ ভ্রু কুঁচকে তাকায়। কি হলো? কিছু না। আরশি এটা বলেই সামনের দিকে হাঁটা ধরে। সিঁড়ি দরজা দিকে যেতেই সিদ্ধার্থ গিয়ে আরশিকে টেনে ধরে। মন খারাপ করেছো? না, আমি মন খারাপ করে কি? আর পিচিদের মন খারাপ হয় নাকি? আরশি এটা বলেই সিদ্ধার্থের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। এতে সিদ্ধার্থ আরো শক্ত করে চেপে ধরে ওকে। এজন্যই বুঝি আমার বউটা মন খারাপ হয়েছে। সরি সোনা, আমি ভাবিনি তুমি কষ্ট পাবে। আমি তো জাস্ট মজা করেছি বেবি। আমি তাও ওনার থেকে নিজেকে ছাড়াতে যাচ্ছি। আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছে করতে পারেন। আমি কৈফিয়তদার কি আছে, ছাড়ুন আমায়। এবার আমি ওকে ভালো করে জড়িয়ে ধরে নাকে আমার নাকটা ঘষতে লাগলাম। তবে কৈফিয়ত না দিলে কাকে দেবো জান পাখি? তুমি তো আমার সব। লাভ ইউ সোনা। আপনাকে নিয়ে জেলাস হওয়ার মানুষগুলোকে নিয়ে কৈফিয়ত দেন গিয়ে, আমায় দিতে হবে না। উফ, এত রাগ আমার রাগকুমারীর। আমার রাগকুমারীটা রাগ কিভাবে ভাঙানো যায়? হ্যাঁ, আমি ভাবতে থাকলাম। সিদ্ধার্থের এমন ভাবুক কিউট ফেস দেখে আরশি আড়ালে মুচকি হাসে। ওর ইচ্ছে করছে কিস দিয়ে ভরিয়ে দিতে। ইয়েস, পেয়েছি। আমার রাগকুমারীটা কি তার ভালোবাসার মানুষটার সাথে লেগের পাশে বসে আইসক্রিম খাবে? আমার কিন্তু বড্ড মন যাচ্ছে। কি খাবে? আমার কিউটি পাইটা। আরশিও এতে হালকা হাসে। সিদ্ধার্থ আরশিকে নিয়ে বাড়ির পাশে লেকটায় আসে। হাতে 1 বক্স আইসক্রিম চকলেট ফ্লেভার, আরেক হাতে 1 বক্স চকলেট। দুজন লেকের সামনে একটা পাথরের বেঞ্চে বসে আছে। সো ম্যাডাম, খাওয়া শুরু করা যাক। থ্যাংক ইউ, আপনি অনেক ভালো। আইসক্রিম আর চকলেট আমার অনেক প্রিয়। তোমার সিদ্ধার্থ সব জানে বেবি। আরশি হেসে একটা আইসক্রিম নিয়ে খেতে থাকে। সিদ্ধার্থও খাচ্ছে আর আরশিকে বিভিন্ন গল্প শোনাচ্ছে। আবার নিজের সাথে ঘটা অনেক ফানি মোমেন্টও বলছে। আরশি তো সেসব শুনে হাসতে হাসতে শেষ। জানো, আমি ওকে মনকে নিয়ে সুইমিং পুলে নামতে গিয়েছিলাম। তখন আমি ভালো করে সুইমিং পারতাম না, আম্মু টিউব লাগিয়ে দিত। একবার কিভাবে যেন উল্টে গিয়েছিলাম। পরে সারাদিন সুইমিং পুলে উল্টো হয়েছিলাম, নাকে মুখে পানি ঢুকে একদম পুরো সেন্সলেস হয়ে গিয়েছিলাম। এতক্ষণ হাসলেও সিদ্ধার্থের এই কথাটা শুনে আরশির মনটা খারাপ হয়ে গেল। আপনার অনেক কষ্ট হয়েছিল তাই না? এই পাগলি, মন খারাপ করার কি আছে? ওটা তো ছোটবেলার ঘটনা। তাও আরশির মুড ঠিক করার জন্য সিদ্ধার্থ বলল,
তবে এখন যদি আমার সাথে তোমাকেও টিউবে বেঁধে দিই, তাহলে আমি সারা জীবন অমন উল্টো হয়ে থাকতে রাজি আছি। আমাদের জন্যই ভালো হবে, পানির নিচে তোমায় মনের মতো কিস করতে পারবো। ছি, কি নির্লজ্জ তো নির্লজ্জই। আমি আপনার জন্য মন খারাপ করে আছি, আর আপনি কিনা ঘুরে ফিরে সেই লুচু মার্কা কথাই বললেন। ও আল্লাহ, কি দিয়ে যে তৈরি করেছে আপনাকে। তোমাকে যা দিয়ে তৈরি করেছে, বাট আমার অটোজম ছাড়াও যে এক জোড়া ক্রোমোজোম আছে না, ওইটা একটু বেশি মনে হয় পাওয়ার দিয়েছে। সিদ্ধার্থের এমন লাগাম ছাড়া কথায় আশি চোখ উল্টে যাওয়ার মতো অবস্থা। এবার তো সিদ্ধার্থ লিমিটই ক্রস করে ফেললো। শেষ পর্যন্ত এটা কি বললো উনি? উফ, অটোজম ছাড়া যে একজোড়া ক্রোমোজম, মানে সেক্স ক্রোমোজম। আস্তাগফিরুল্লাহ। আমি ওনার দিকে রাগী চোখে তাকালাম। আপনি এত বড় লুচু কেন, অসভ্য ছেলে? আর সে এটা বলেই হাত দিয়ে এক মুঠো আইসক্রিম হাতে নিয়ে সিদ্ধার্থের মুখে ভরিয়ে দিল। আর সে এমন কাজে সিদ্ধার্থ হতবাক, পুরো মুখে আইসক্রিম ভরে গিয়েছে। আর সে সিদ্ধার্থের এমন আইসক্রিম মাখানো ফেস থেকে খিলখিল করে হেসে দেয়। এটা কি করলে? আপনাকে একদম জোকার লাগছে। তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। সিদ্ধার্থ আশির দিকে তেড়ে আসার আগেই আশি দৌড় লাগায়। আরশি দাঁড়াও, পড়ে যাবে তো, দাঁড়াও জান। না, আপনি ধরতে পারলে আমায় মেরে ফেলবেন। আশি আরেক কদম এগুতে যাবে তার আগেই সিদ্ধার্থ আশিকে হ্যাঁচকা টান দিয়ে ধরে ফেলে। আশি ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে। সিদ্ধার্থ বাঁকা হাসে। এবার কি করবেন ম্যাডাম? এখন কি বাঁচাবে? প্লিজ ক্ষমা করে দিন, আর হবে না। আমায় প্লিজ মারবেন না। ইস, এত কিউট লাগছে না পিচ্চিটাকে, কি বলবো। মুখের আশেপাশে আইসক্রিম লেগে আছে, একটা নেশা চড়ে যাচ্ছে মনে মনে। বাট তুমি যে আমার সারা মুখ আইসক্রিম দিয়ে ভরিয়ে দিলে, তার কি হবে? আমি ক্লিন করে দিচ্ছি। তা তো হবে না, আমি আমার স্টাইলে ক্লিন করবো। মানে? আশি কথাটা শেষ করার আগেই সিদ্ধার্থ আশির চুলের মুঠি ধরে মুখটা কাছে এনে নিচের মুখ আশির মুখে স্লাইড করতে থাকে। এতে সিদ্ধার্থের মুখে সব আইসক্রিম আশির মুখে মাখামাখি হয়ে যায়। আশি চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু আশিকে আরো অবাক করে সিদ্ধার্থ আশির ঠোঁটজোড়া দখল করে নেয়। মুহূর্তেই যেন আশি সারা শরীরে কারেন্ট বয়ে যায়। আশি আবেশে চোখ বন্ধ করে সিদ্ধার্থের শার্ট খামচে ধরে, আর সিদ্ধার্থ ইচ্ছে মতো আশির ঠোঁট শুষে নিতে থাকে। প্রায় 25 মিনিট পর দুজন দুজনকে ছেড়ে হাঁপাতে থাকে। আশি লজ্জায় দৌড়ে কারে গিয়ে বসে পড়ে, আর সিদ্ধার্থ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। শিট, এটা কি করলাম? এটা আমার একদমই ঠিক হয়নি। ও কি ভাববে? সিদ্ধার্থ এসব ভাবতে ভাবতে কারে গিয়ে বসে, দেখে আশি মাথা নিচু করে বসে আছে, চোখ থেকে টুপটুপ পানি পড়ছে। সিদ্ধার্থের বুকটা থক করে ওঠে, নিজের কাছে ভীষণ অপরাধী লাগছে নিজেকে। সিদ্ধার্থ কিছু বলতে গিয়েও বলার সাহস পায় না, মাথা নিচু করে কার ড্রাইভ করতে থাকে। বাড়ির সামনে 5 মিনিটের মধ্যেই চলে আসে। আশি দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আশি রুমে এসে দরজা লাগিয়ে দেয়, বেডে থম মেরে বসে থাকে। ও যেন এখনো সব থেকে বের হতে পারেনি। খরচ একটা, অসভ্য। আমার ঠোঁটটা শেষ। ইস, কি জোরে কামড় দিয়েছে, ব্যথা করছে এখনো। রিভেঞ্জ যদি না নিয়েছি তো আমিও অর্শি না। সিদ্ধার্থ দৌড়ে আসে রুমের সামনে আসে, এসে দরজা ধাক্কাতে লাগে। আরশি, দরজাটা খোলো প্লিজ, আমি নিজের মধ্যে ছিলাম না, ভুল হয়ে গিয়েছে বেবি, প্লিজ ফরগিভ মি। আরশি জান। ইস, এখন আরশি জান করছে। আমি এই ঠোঁট নিয়ে কিভাবে মুখ দেখাবো? রক্ত জমে আছে কোনায়, সজারু কোথাকার। আরশি, খুলো ডোরটা। আরশি খুলবে কি খুলবে না ভাবছে। লজ্জারও একটা ব্যাপার আছে। সিদ্ধার্থ দরজায় ধাক্কানোর গতি আরো বাড়িয়ে দিল। আশি আর না বেড়ে উঠে গিয়ে দরজা খুলে দিতেই সিদ্ধার্থ ঠেলে ভিতরে ঢুকে যায়। তুমি দরজা বন্ধ করেছো কেন? আমি কতটা ভয় পেয়েছি জানো? সবগুলো দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে একদমই। বললেই হলো নাকি? আপনি আমার ঠোঁটে কামড় দিয়েছেন কেন জানেন? এখনো চলছে। সাদে কি আর খারুচ বলি? কুত্তার ডিম আপনি। আমার ঠোঁট। আমি ভেবা চেপে খেলাম ওর কথায়। এটা মানুষ নাকি এলিয়েন? জানবা কি, তুমি এই জন্য কেঁদেছো? আমার ঠোঁটে ব্যথা করছে। সিদ্ধার্থ মুচকি হাসে আশির কথায়, তারপর নিজে ইচ্ছে করেই আশি ঠোঁটে আলতো করে চুমু দেয়। আশি রাগী চোখে তাকায় সিদ্ধার্থের দিকে। এই লুচু ছেলে, আপনি এত বড় লুচু কিভাবে হলেন? যেদিন ফার্স্ট তোমার প্রতিচ্ছবি আমার হার্টে দেখেছি।
বাই দ্য ওয়ে, আমার এই কেসটা ছিল তোমার ঠোঁটের প্রাথমিক চিকিৎসার ফার্স্ট ধাপ। এখন অন্য ধাপগুলো অ্যাপ্লাই করলেই ঠিক হয়ে যাবে। সিদ্ধাতের কথায় আশি ভয় পেয়ে দুবার পিছিয়ে যায়। আরে ভয়ের কিছুই নেই, বেডে বসো। সিদ্ধার্থ একটা অয়েন্টমেন্ট এনে ঠোঁটের ব্লাড ক্লিন করে অয়েন্টমেন্টটা লাগিয়ে দেয়। আশি একটু কুকড়ে উঠে কাটা জায়গায় অয়েন্টমেন্ট লাগানোর সময় জলে একটু ঠিক হয়ে যাবে তো। জুতো মেরে গরু দান। নো জান, কিস মেরে ভালোবাসা দান। কচু আমার ভালো লাগে খেতে, বিয়ের পর তোমার হাতে খাবো। ধুর, আপনার সাথে কথা বলে বৃথা। ওকে, ঝগড়া বাদ, এখন পড়তে বসুন ম্যাডাম। আমার আগামীকাল 2টা এক্সাম নেবে প্রাইভেটে। ওকে, কি কি বোঝো না আমি বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। আপাতত কোনো সমস্যা নেই, তাছাড়া আপনি যেভাবে এতদিন আমায় পড়িয়েছেন আমার পড়া সব কমপ্লিট। গুড, এক্সাম যেন খারাপ না হয়। আর বোর্ড এক্সামে তো বেশি দিন নেই আর, তাই না? 25 দিন। আর আমি একটু নার্ভাস লাগে এক্সামের কথা মনে পড়লে। পাগলি একটা, ভয়ের কি আছে, আমি আছি তো। তুমি ভালো করে পড়ো তাহলেই হবে। ওকে, এখন পড়তে বসো। আশি পড়তে থাকে আর সিদ্ধার্থ কিছু না বুঝলে বুঝিয়ে দেয়। পড়া হলে মুখস্থ ধরে, কয়েকটা ম্যাথও করতে দেয়। এভাবে প্রায় 4 ঘন্টা একটানা পড়ায় আশিকে। রাতে ডিনার করে আরও 1.5 ঘন্টা আশিকে পড়ায় সিদ্ধার্থ। আজ আর দুষ্টুমি করে না রাতে, কারণ আশির কাল প্রাইভেট টেস্ট আছে। তাড়াতাড়ি যেন ঘুমিয়ে যায়, তাই 10:30টার দিকে আশিকে বেডে পাঠিয়ে দেয়। এখনই ঘুমিয়ে পড়ো, আজ আর মোবাইল চালিয়ে মাথার প্রেশার দেওয়ার দরকার নেই। এত তাড়াতাড়ি আমি কখনো ঘুমাইনি। আগে কি করেছো সেটা ফ্যাক্ট না, এখন রাত জেগে সিক হয়ে পড়লে এক্সাম কি হবে বুঝতে পারছো তুমি? কিন্তু নো কিন্তু শোনা, এখনই চোখটা বন্ধ করো। আচ্ছা। আশি চোখ বন্ধ করতেই সিদ্ধার্থ মুচকি হেসে আশির কপালে কিস করে। এতে আশির মুখটা লাল হয়ে যায়। সিদ্ধার্থ মুচকি হেসে চলে যায়। পরের দিন সকাল 8টায় আশি প্রাইভেট পড়তে আসে। ওনাকে কেমন ভয় লাগছে, মন চাচ্ছে না এক্সাম দিতে। তাই সিদ্ধার্থ নিজে আশিকে প্রাইভেটে দিয়ে তারপর ভার্সিটি যায়। আশির প্রথমে রায়হান স্যারের কাছে ম্যাথ এক্সাম, তারপর মাহিন স্যারের কাছে কেমিস্ট্রি এক্সাম। রায়হান স্যার 60টা সৃজনশীল দিয়েছে করতে, স্কুলের এক্সামের মতোই। আশি 5টা সৃজনশীল লেখার পরেই হঠাৎ করে স্যার আশির খাতা টেনে নিয়ে যায়। স্যার কি করছেন? আমার খাতা নিচ্ছেন কেন? তুমি নীরাকে কপি করছো কেন? এটাই তোমার পানিশমেন্ট, আর লিখতে হবে না। স্যার আমি কখন ওকে কপি করলাম? আমি তো ওর দিকে তাকাইনি। স্যার আপনি ওকে জিজ্ঞেস করুন। নীরা, আরো সে কি তোমার দেখে লেখছে? স্যার না, তেমন কিছু দেখিনি, শুধু 4 নম্বর সৃজনশীলের গটা দেখাতে বলেছে। আশি নীরার কথায় অবাক হয়ে গেল। ওকে কখন আমি এসব বললাম? আশি অবাক হয়ে ওর দিকে তাকাতেই দেখে ও বাঁকা হাসছে। আশি চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এত বড় অ্যাক্টিং কিভাবে করলে নীরা? আমি এবার রায়হান স্যারের দিকে তাকিয়ে দেখলাম, উনি নীরার দিকে তাকিয়ে হাসছেন। পুরো ব্যাপারটাই আমার কাছে ক্লিয়ার। আমি রেগে বের হয়ে গেলাম। উনি একজন টিচার হয়ে আমার সাথে এটা না করলেও পারতো। আশি এসব ভাবতে ভাবতে আর কাঁদতে কাঁদতে মাহিন স্যারের বাসায় যায়। যদিও আরো আধা ঘন্টা পরে প্রাইভেট শুরু হবে, বাট আশি আধা ঘন্টা আগেই চলে আসে। মাহিন স্যার টেবিলে বসে কিসের যেন বই পড়ছিল। আশিকে দেখে বসতে বলে। এত তাড়াতাড়ি চলে আসলে যে আরশি? আশি কেঁদে মাহিন স্যারকে সব বলে। এতে মাহিন স্যার আশিকে সান্ত্বনা দেয়। কেন না, রায়হান স্যারের সাথে নীরার আব্বুর ভালো সম্পর্ক, এই জন্য উনি তোমার সাথে শত্রুতা করে। আর বোর্ড এক্সামে তো তোমায় আটকে রাখতে পারবে না। তুমি আর রায়হান স্যারের কাছে যেও না। আশি অনেকক্ষণ পর কান্না থামায়। মাহিন স্যারের কাছে এক্সাম দিয়ে দুপুরে বাসায় যায়। বাসায় গিয়ে কারোর সাথে কথা বলে না, রুমে দরজা বন্ধ করে বসে থাকে। ভার্সিটিতে ক্লাস শেষ হওয়ার পর মিটিং থাকায় সিদ্ধার্থ বাসায় আসে সন্ধ্যার পর। ফ্রেশ হয়ে তারপর আশির কাছে যাবে, কিন্তু তার আগেই লিভিং রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেও। তাই তাড়াতাড়ি করে লিভিং রুমে যায়। গিয়ে দেখে আশির আব্বু আশিকে বকছে। এসব কি আরশি? 5 দিন পর তোমার এক্সাম, আর তুমি কিনা প্রাইভেটে 70-48 পেয়েছো। এটা কতটা অসম্মানজনক জানো তুমি? আশির আব্বুর চিৎকারে আশি ভয়ে কেঁদে দেয়। আব্বু আমার কথাটা শোনো। শাট আপ, আমি কিছু শুনতে চাই না। আমারই ভুল ছিল তোমাকে মাথায় তোলাটা। আমার একদমই উচিত হয়নি তোমার আশা করে দেওয়া। এইভাবে যে মূল্য দিলে তাই না? আমার সামনের থেকে চলে যাও এক্ষুনি, যেতে বলেছি তোমায়। আশি দৌড়ে কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। সিদ্ধার্থ আশির পিছু পিছু যায়। আশির পাশে বেড়ে গিয়ে বসে। আশির হাতটা নিজের হাতে নিতেই আশি রেগে হাত ছাড়িয়ে নেয়। কেন এসছেন আমার রুমে? চলে যান আমার সামনে থেকে। কেন আমায় ডিস্টার্ব করছেন?
আপনার কারণে আমার পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনি? চলে যান এখান থেকে, চলে যান। সিদ্ধার্থ আরশির কথায় অবাক হয়ে যায়, বাট কিছু না বলে মুচকি হেসে আরশির কপালে কিস করে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায়। সিদ্ধার্থ আরশির রুম থেকে বের হতেই দেখে সামনে আরশির আম্মু দাঁড়িয়ে আছে। সিদ্ধার্থ একটা ম্লান হাসি দিয়ে চলে যেতে নেয়। সিদ্ধার্থ দাঁড়া, তোর সাথে কথা আছে আমার। মামুনি, আমি জানি তুমি কি বলবে, এটাই যে আরশির কথায় কষ্ট না পেতে, তাই তো? দেখ বাবা, আরশির রাগটা মাঝে মাঝে কিভাবে যেন বেড়ে যায়। রেগে গেলে আমাকেও হাজারটা কথা শোনায়, তুই এসব ভেবে কষ্ট পাস না। মামুনি, আমি জানি আমি কষ্ট পাইনি, বাট আমি বাসায় চলে যাব। সিদ্ধার্থ, আমি ওর উপর রেগে চলে যাচ্ছি না, বাট ওর কথায় ওর লজিক আছে। কোথাও না কোথাও আমি দায়ী ওর পড়ার ডিস্টার্বের জন্য। আর এমনি তো আর 3 দিন পর তো চলে যেতাম, তাই না? 3 দিন আমি ম্যানেজ করতে পারবো। তোমার এই ছেলেটা তোমার মেয়ের শাশুড়ি থেকেও ভালো রাঁধতে পারে, তাই সমস্যা হবে না। আরশির আম্মু একটা দীর্ঘশ্বাস ফেলে। তিনি ভালো করেই বুঝতে পারছেন সিদ্ধার্থ প্রতিটা কথা কতটা অভিমান নিয়ে বলছে। আচ্ছা অন্তত ডিনারটা তো করে যা, আর আজকে রাতটা থেকে গেলে কি অনেক বেশি ক্ষতি হয়ে যাবে? মামুনি, তুমি শুধু শুধু চিন্তা করো না। তাছাড়া আমার আবার একটু শিশিরের সাথে দেখা করতে হবে, তার লেট করে লাভ নেই। আরশির আম্মু আর আটকায়নি। সিদ্ধার্থ সালাম দিয়ে চলে যায়। উনি ভালো করেই জানেন শিশিরের সাথে দেখা করা একটা বাহানা। সিদ্ধার্থ রুম থেকে বের হয়ে যাওয়ার পরেই আরশি কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর বুঝতে পারে ও কার রাগ কার উপর চেপেছে। সিদ্ধার্থকে এত কঠিন কঠিন কথাগুলো বলার জন্য আরশির কান্না আরো বেড়ে যায়। আমি আপনাকে এসব বলতে চাইনি সিদ্ধার্থ, আমার তখন কিভাবে এত রাগ বেড়ে গেল জানি না। আমি প্লিজ ক্ষমা করে দিন সিদ্ধার্থ, আমি কিভাবে পারলাম এতগুলো কথা শোনাতে। সিদ্ধার্থ প্রায় 10টায় বাসায় গিয়ে পৌঁছায়। বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে একটা টাওয়াল পরে নেয়। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকে। প্রায় 1 ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে। একটা শর্টস পরে বারান্দায় এসে দাঁড়ায়, দৃষ্টি শূন্যে স্থির। আমি জানি তুমি কথাগুলো বলার সময় নিজের মধ্যে ছিলে না, তো কিছুটা রাগ কিছুটা কষ্ট থেকেই বলেছ। বাট তুমি কি জানো, তোমার যেমন ইমোশনস আছে তেমনি আমারও তো ইমোশনস আছে। হ্যাঁ, পুরুষেরা অনেক স্ট্রং হয় ঠিকই, বাট প্রিয়জনের থেকে পাওয়া কষ্টটা কেউই হজম করতে পারে না। আমি জানি তুমি রাগের বশে এসে বলেছ, তবুও মনের কোণে মেঘ জমেই যায়। সিদ্ধার্থ হাজারো জল্পনা কল্পনা করে রাত কাটিয়ে দেয়। আশি কাঁদতে কাঁদতে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই আশি ধর ফরিয়ে উঠে। রাতের সব কথা মনে পড়তেই ও হু হু করে কেঁদে উঠে। সাথে সাথে সিদ্ধার্থকে ফোন দেয়, কিন্তু সিদ্ধার্থ রিসিভ করে না। আশির মনে অজানা একটা ভয় বাসা বাঁধে। আশি ট্রাই করতে থাকে একের পর এক, তাও সিদ্ধার্থ রিসিভ করে না। 127টা কল দেয় আশি সিদ্ধার্থকে, বাট নো রেসপন্স। আশি চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, তাও আশি হাল ছাড়েনি। কাঁদছে আর ফোন দিচ্ছে, মেসেজও দিয়ে ভরিয়ে ফেলেছে, বাট কোনো জবাব পায়নি। আশি প্রতিদিন সিদ্ধার্থকে ফোন দেয়, মেসেজ দেয়, বাট সিদ্ধার্থ ফোনও পিক করে না, মেসেজও সিন করে না। কেটে যায় 1 মাস। এই 1 মাসে আশি বেশিরভাগ সময় শুধু চোখের পানি ফেলেছে। খাওয়া দাওয়ার কথা তো বাদই, শরীরের অবস্থা একদম খারাপ করে ফেলেছে। প্রথম 1 সপ্তাহ ফোন দিয়ে যখন সিদ্ধার্থকে পাচ্ছিল না, তখন সিদ্ধার্থের আম্মুর কাছে ফোন দিয়েছিল। কিন্তু সিদ্ধার্থের কথা বলতেই সিদ্ধার্থের আম্মু সুকৌশলে কথা এড়িয়ে গিয়েছেন। মুনকে কয়েকবার জিজ্ঞেস করেছিল, এতে মুন তো ওকে ডিরেক্টলি বলেই দিয়েছিল যে সিদ্ধার্থ যদি জানে আশি ওর কথা জিজ্ঞেস করেছে তাহলে রাগ করবে। সেদিনের পর থেকে আশি আর কাউকে সিদ্ধার্থের কথা জিজ্ঞেস করেনি, আর না ফোন না মেসেজ দিয়েছে সিদ্ধার্থকে। একদম গুটিয়ে নিয়েছে নিজেকে। এক্সামও শুরু হয়ে গিয়েছে। যতক্ষণ পড়ার পরে তারপর রুমের মধ্যে চুপটি করে বসে থাকে আর কাঁদে। এক্সামও প্রায় শেষের দিকে। আজ 2 মাস আশি সিদ্ধার্থের থেকে দূরে। একদম ডিপ্রেশনে চলে গিয়েছে আশি। শরীরও গত 1 সপ্তাহ ধরে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে। বমি, মাথা ঘোরানো তো ফ্রিতে আছেই। আর 2টা এক্সাম আছে। আশি বিকালের দিকে একটু বারান্দায় যায়। রুমের মধ্যে বন্দি থাকতে থাকতে এই 2 মাস নিজেই ফেরাব হয়ে গিয়েছে। আশি বারান্দায় এসে ছোট্ট সোফাটায় বসে আর আবারও ভাবতে থাকে সিদ্ধার্থের কথা। উনি কি আর কোনোদিনও আমার সাথে কথা বলবেন না? সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম ওনাকে। না না, আমি এসব কি ভাবছি? হে আল্লাহ, প্লিজ আমায় মাফ করে দাও, ফিরিয়ে দাও না মানুষটাকে। আর সে এসব ভেবে আবারও কান্না করতে থাকে।
আচ্ছা, উনি আমায় ভুলে কিভাবে আছে? একটা বারো কি মনে পড়ে না আমার কথা? এটা কেমন ভালোবাসা? ভালোবাসলে দূরে থাকা যায়। উফ, আমিও কি আকাশ কুসুম ভাবছি। আল্লাহ যা করেন ভালোর জন্যই তো করেন। আমি হয়তো ওনার যোগ্যই ছিলাম না, তাই আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ তুমি ওনাকে এভাবেই অলওয়েজ সেভ রেখো। ভালোবাসলেই যে পেতে হবে এমনটা না, অপ্রাপ্তিতেও ভালোবাসা হয়। আমি আর ভুলে ওনার কাছে যাব না। উনি ডেফিনেটলি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করে। আশি কথাগুলো ভাবলেও প্রতিটা কথা তার অন্তরে তীর হয়ে আঘাত করছিল। প্রতিটা কথা মনে পড়তেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আশির, কিন্তু তবুও ও বাস্তবতাকে মেনে নিতে চায়। পরের দিন আশি রেডি হয়ে এক্সাম সেন্টারে ছুটে যায়। এক্সাম মোটামুটি ভালো হয়েছে, কয়েকটা এমসিকিউ কমন পড়েনি, ওগুলো ফারহার থেকে হেল্প নিয়েছে। অবশ্য এক্সাম দিচ্ছে এতটা ডিপ্রেশনে থেকে এইটাই তো অনেক। এক্সাম শেষ হলে আশি আর ফারহা ক্যাম্পাসের এক পাশে দাঁড়িয়ে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে থাকে। আজ এমসিকিউটা অনেক হার্ড হয়েছে রে, তুই আমায় হেল্প না করলে আমার 15 উঠতো সর্বোচ্চ। তুইও তো আমায় কতগুলোতে হেল্প করেছিস, না হলে আমারও তেমন ভালো হতো না। ওই আরুষি, জানিস গতকাল রায়ান স্যারের চাকরি চলে গিয়েছে? কেন আর কিভাবে? কোন কারণে কথা কেউ বলেনি, শুধু এটুকু বলেছে উপর মহল থেকে নাকি ওনাকে ফায়ার করা হয়েছে। উনি আর চাইলে কোনো পাবলিক স্কুলে সরকারি চাকরি পাবে না, প্রাইভেট স্কুলে নিতে হবে। আমি এটা ভেবে অবাক যে কোনো কারণ না শো করেই উপর মহল থেকে ওনাকে ফায়ার করলো কেন? আর ফায়ার করেছে ঠিক আছে, বাট ইস্যু তো শো করবেই। সেটাই তো, এটা কিভাবে পসিবল? আমার মনে হয় উনি এমন কিছু করেছে যা স্টুডেন্টদের সামনে টিচাররা তুলে ধরতে চায় না, তাই হয়তো বলছে না। ঠিক বলেছিস, হোয়াট ইজ ইন্টেলিজেন্ট। আশি ম্লান হাসে, তারপর বাসায় চলে আসে। এসেই আবারও পড়তে বসে। দিনের বেলা বেশ কিছুক্ষণ পরে, রাতে পড়তে বসলেই হঠাৎ পেটে ব্যথা শুরু হয় আশির। উফ, হঠাৎ এত ব্যথা করছে কেন? একদম ইনটলারেবল, বসে থাকতেও কষ্ট হচ্ছে। আশি অতিরিক্ত ব্যথার কারণে বেডে শুয়ে কাঁতরাতে থাকে। কিছুক্ষণ পর ফিল করতে পারে পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। আশির মনে প্রচুর ভয় ঢুকে গেল। আল্লাহ, এবার কি হবে? পিরিয়ড আমার কাছে মরণ যন্ত্রণার মতো। যে পরিমাণ ব্যথার ব্লিডিং হয়, আমি কিভাবে লাস্ট এক্সাম দিব? আশির ব্যথা আর ব্লিডিং ক্রমশ বাড়তে থাকে। আশি রাতে আর কিছু পড়তে পারে না, পরের দিনের জন্য রেখে দেয়, কারণ এক্সাম তো 2 দিন পর পর। আশির আম্মু এসে ওকে ব্যথার ওষুধ আর ব্লিডিং কমার ওষুধ খাইয়ে দেয়। ব্যথা কমলেও ব্লিডিং কমে না, বাট আশি কাউকে কিচ্ছু জানায় না, টেনশন করবে বলে। এভাবেই অনেক কষ্টে 2 দিন পার করে। প্রচুর ব্লিডিং হওয়ায় আশি একদম দুর্বল হয়ে যায়। মাথাটা একটু পরপর চক্কর দিতে থাকে, তাও অনেক কষ্টে এক্সাম দিতে থাকে। আশি এক মনে এক্সাম দিচ্ছিল, হঠাৎ হইচইয়ের আওয়াজে ক্লাসের অপর পাশে তাকাতেই দেখে ম্যাজিস্ট্রেট আর নীরার মধ্যে কি যেন হচ্ছে। স্যার প্লিজ আমার খাতাটা দিয়ে দিন, আমি কাউকে কপি করিনি। জাস্ট সেট আপ। তুমি কি আমায় ব্লাইন্ড বলছো? আমি নিজে দেখেছি তুমি কপি করেছ, আর তোমায় যে এটুকু বলার রাইট দিয়েছি, এটাই এনাফ। ক্লাস থেকে বেরিয়ে যাও অ্যান্ড খাতা আপনার কাছে রাখুন। যে আসুক না কেন খাতা ব্যাক করবে না। নীরা এবার ম্যাজিস্ট্রেটের পা ধরে কাঁদতে থাকে, বাট এতেও ম্যাজিস্ট্রেট কর্ণপাত না করে বেরিয়ে যায়, আর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ও আল্লাহ, মাত্র 1.5 ঘন্টা পেরিয়েছে, এর মাঝেই ওর খাতা নিয়ে নিয়েছে। মনে তো হয় কিছুই লিখতে পারিনি। ধুর, আমার এসব ভেবে লাভ নেই, এমনিতেই বারবার মাথা ঘোরাচ্ছে। এক্সাম শেষ হলে আসে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে টিচার্স রুমের সামনে দিয়ে আসার সময় কিছু একটা শুনে থেমে যায়। স্যার, আপনার যে হলে গার্ড দিয়েছেন সেখানে নাকি নীরা নামের একটা মেয়েকে এক্সাম দিতে দেয়নি ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, কিন্তু আমি তো গার্ড দিচ্ছিলাম। আমি দেখছি যে নীরা তখনও কারোর কাছ থেকে কপি করেনি। ম্যাজিস্ট্রেট যে তার কোন জন্মের শত্রুতা মেটালো খোদা জানে। আসে আগামাথা কিছুই বুঝতে পারে না, তাই আর বেশি মাথা না ঘামিয়ে চলে আসতে নেয়, বা তার আগেই সেন্সলেস হয়ে পড়ে যায়। আশি চোখ খুলে দেখে ওর দিকে আম্মু, আন্টি আর মন চিন্তিতভাবে তাকিয়ে আছে। আশি শরীরটা মনে হয় অবশ হয়ে আসছে, তবুও ক্ষীণ গলায় জিজ্ঞেস করলো, আমি কি বাসায়? মা, তুই বাসায় সেন্সলেস হয়ে গেলি কিভাবে তুই? ডক্টর এসে বলে গিয়েছে শরীরে রক্ত অনেক কম, তোর যে ব্লিডিং বেশি হয়েছে। আমি বলিসনি কেন? কথা বলারও শক্তি নেই আশির।
তাই আবারও চুপ করে চোখ বন্ধ করে ফেলল। পেটে চিনচিনে ব্যথা হচ্ছে ওর, মারাত্মক ব্যথার আলামত এটা বুঝতে পারছে আশি। রাবিয়া, এসব বাদ দে, তুই ওর জন্য আনার কেটে আন আর খাবারও আন, ওষুধ খাইয়ে দিতে হবে। আপা, তুমি আর মন থাকো এখানে, আমি আসছি। আশির আম্মু খাবার আনতে চলে যায় আর সিদ্ধাতের আম্মু আশির মাথায় হাত বুলাতে থাকে। সিদ্ধাতের আম্মুর ফোন বেজে উঠলে আশি চোখ খুলে। মুন, মোবাইলটা টেবিল থেকে নিয়ে আয়, দেখ তো কে, দে আমায়। সিদ্ধাতের আম্মু ফোনটা রিসিভ করতেই আশি ছলছল চোখে তাকায়। বুঝতে পেরে সিদ্ধাতের আম্মু লাউড স্পিকার দেয়। হ্যাঁ বল সিদ্ধার্থ। আম্মু, আব্বুকে ফোন দিচ্ছি বাট রিসিভ করছে না কেন? আব্বুকে বলে দিও আমি ক্যালিফোর্নিয়া এসে পৌঁছে গিয়েছি আর আমায় ফোন দিতে বলো। ও আচ্ছা ঠিক আছে, আর শোন সাবধানে থাকিস। আচ্ছা বাই। সিদ্ধাতের আম্মু ফোন কেটে আশির দিকে তাকাতেই দেখে আশি নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। সিদ্ধাতের আম্মু আশির মাথায় হাত রাখে। এভাবে কাঁদিস না আরশি, পেটে চাপ পড়ছে তো।